অন্যমনস্ক হয়ে কড়াইতে সবজি ছাড়তেই হাতে তেল ছিটে আসে রিয়ার। শাশুড়ি বলে, কি ভাবছো এত তুমি? কোনো কাজ তো মন দিয়ে করতে পারো না, ব্যাপারটা কি? না মানে থাক, আরও তো কৈফিয়ত দিতে হবে না, যত সব। রিয়ার শাশুড়ি অগ্নিমূর্তি হয়ে বেরিয়ে যান রান্নাঘর থেকে। রিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। বাড়ির কলিং বেলের আওয়াজ শুনে সদর দরজা খুলতে যায় সে। ক্লান্ত প্রীতমকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলে, ব্যাগটা দাও, আমি ঘরে নিয়ে যাচ্ছি। থাক, আমি নিয়ে যেতে পারবো। প্রীতম ঘরে চলে যাওয়ার পর রিয়া এক কাপ চা নিয়ে হাজির হয় ঘরে। তোমাকে কি বলেছি আমি চা আনতে? কি প্রয়োজন ছিল এসবের? তুমি তো অফিস থেকে ফিরলেই চায়ের কথা বলো, তাই। তো আজকে তো বলিনি আনতে। বেশি কাজ দেখানোর কোনো দরকার নেই, যাও এখন। শুকনো চোখের কোণায় কোথা থেকে যেন জল এসে ভিজিয়ে দেয়। রিয়া ঘর থেকে বেরিয়ে যায়। বাথরুমে গিয়ে কল ছেড়ে চোখে মুখে জলের ছিটে দেয়। মুখ তুলে আয়নায় তাকাতেই ওর মনে পড়ে যায় সেই দিনটার কথা। সেদিন কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন ছিল। মাথার ঠিক উপরে সূর্যি মামা। তার নির্দেশে গরমের আগুন যেন লুয়ের মতো বইছে। রিয়া নিজের জলের বোতল থেকে একটু জল খেয়ে জলের ছিটে দিচ্ছিল, উপলক্ষ একটু শীতলতার অনুভব করা। হঠাৎই পাশ থেকে একজন বলে, বলছি একটু জল হবে, খেতাম আর কি। রিয়া মুখ ঘুরিয়ে দেখে পাশে একটা অচেনা ছেলে। ঘামে ভেজা কপাল, মাথায় এলোমেলো চুল, আর একটা হাসি মাখা রয়েছে সেই মুখে। ছেলেটা আবার বলে, হ্যালো, বলছিলাম একটু জল। ও হ্যাঁ হ্যাঁ, এই তো। রিয়াও বোতলটা এগিয়ে দেয়। জল খেয়ে হালকা হেসে ছেলেটি বলে, থ্যাংক ইউ সো মাচ। জল খাওয়া শেষ করে ছেলেটা বোতল ফেরত দিলে প্রথম বাক্যালাপ রিয়াই শুরু করে। হাই, মাইসেলফ রিয়াঙ্কা বাসু ফ্রম বারাসাত। আমি হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছি। আর তুমি? আমি রজত আবু বাসাক, সংক্ষেপে রজত। আমার কেমিস্ট্রি। ও আচ্ছা, তা বাড়ি কোথায়? আই মিন হোম টাউন? আমার হোম টাউন বিরাটি। আচ্ছা, আপনাকে কি এর আগে সামহাও কোথাও দেখেছি? মানে মুখটা একটু চেনা চেনা ঠেকছে আর কি। পৃথিবীটা তো গোল, দেখলেও দেখে থাকতে পারো। বাই দ্য ওয়ে, আমাকে আপনি বলো না, তুমি করেই বলতে পারো। শিওর, নিশ্চয়ই। আসলে প্রথম আলাপেই কেউ তুমি করে সম্বোধন করলে একটু খারাপ ভেবে বসে, তাই আর কি। তাও বটে, কিন্তু আমি তোমাকে প্রথমে তুমি করে ডাকলাম, কিছু মনে করনি তো? না, একদম না। অফিস ঘর থেকে ডাক পড়েছে স্টুডেন্টদের, ওরাও এগিয়ে যায়। সেদিন আর দেখা হয়নি রজতের সঙ্গে। বাড়িতে গিয়ে আর কোনো কাজেই মন লাগছিল না রিয়ার। অ্যাকচুয়ালি আগে ও খুব একটা ছেলেদের সঙ্গে কথা বলেনি। এই ধরো বাড়িতে বাবা, জেঠু, দাদা, ব্যাস এই পর্যন্তই। সেভাবে কোনো রকমের ছেলে বন্ধুও পাতানো হয়নি। এই প্রথম রজতাবুকে দেখে ওর নিজে থেকে কথা বলার ইচ্ছে হয়েছে। ওরকম ভোলা ভালা মুখ আর সজল চোখ সবারই মন জয় করে নিতে পারে। স্বাভাবিকভাবে রিয়াও প্রভাবিত হয়েছে। এরকম একটা দিনে এরকম একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ, তার উপরে সে নিজে এসে জল চেয়েছে। পরে অবশ্য রিয়া নিজেই ভাবছিল, ছেলেটার সাথে কি প্রথম দিনেই এতটা ফ্র্যাঙ্ক হওয়া ঠিক হলো? ও তো নিজে থেকে আপনি আগে করছিল, তাতে আবার অত তুমি শেখানোর দরকার কি ছিল? বাড়িতে বাবা জেঠুরা একদম পছন্দ করে না বাড়ির মেয়েদের অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলা। নেহাত এই বছর গার্লস কলেজে ফর্ম ফিল আপের ডেটটা পেরিয়ে গিয়েছিল, তাই ওকে কোয়েট কলেজে ভর্তি হতে হলো শেষ পর্যন্ত। মনি, ও কাকিমণি। স্মৃতির এই অতল সমুদ্র থেকে
রিয়াকে মুহূর্তের মধ্যেই ওর শাড়ির আঁচল টেনে বের করে আনে বিট্টু, ওর ভাসুরপো। কাকিমণি, ও কাকিমণি। ও বিট্টু, কি কি হলো বলো। কাকিমণি, তুমি কাল একটু আমার স্কুলে যাবে? কেন? আসলে আমি সেদিন স্কুলে একটা ছেলেকে মেরেছিলাম। কি করব বলো, আমার টিফিন খেয়ে নিয়েছিল। তাই টিচার আমাকে মাকে সাথে নিয়ে যেতে বলেছে, কিন্তু মা তো বিজি। তুমি চলো না প্লিজ। আচ্ছা যাব, তবে আর কিন্তু এরকম করবে না, হ্যাঁ? আগে প্রমিস করো। আচ্ছা কাকিমণি, প্রমিস, আর করব না। এই যৌথ পরিবারে যদি সত্যি রিয়ার সঙ্গে সারাদিনে একবারও ভালো করে কেউ কথা বলে থাকে, সে হলো এই 9 বছরের বাচ্চাটা। কাকিমা বলতে অজ্ঞান। শ্বশুর ছিলেন প্রফেসর, কাজেই ডিসিপ্লিনটা প্রধান। শাশুড়িও 48 বছরের এই দাম্পত্য জীবনে শাসনটাকেই মাথায় করে রেখেছেন। ওনার 2 ছেলেও হয়েছে একই ধাঁচে গড়া। বাড়ির বড় বউ চাকরি করে, তাই তার উপরে কেউ কথা বলে না। সংসারে একটা মোটা অঙ্কের টাকা সে কন্ট্রিবিউট করে, চাইলেও তার উপর মাতব্বরি করতে পারেন না শাশুড়ি। আর বাকি রইল রিয়া। আজ যদি রিয়াও বড় জায়ের মতো উচ্চ শিক্ষিতা বা চাকুরিরতা হতো, তাহলে ওকেও হয়তো দিনরাত উঠতে বসতে এত কথা শুনতে হতো না। ফার্স্ট ইয়ারে সবে ক্লাস শুরু হয়েছে তখন। প্রথম 4টে ক্লাসের পর টিফিনের জন্য আধ ঘন্টা গ্যাপ। কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে বৃষ্টি স্নাতা শহরের দৃশ্য উপভোগ করছে রিয়া। হঠাৎই পেছন থেকে পাপা। রিয়া চমকে গিয়ে পেছনে তাকালে দেখে রজত একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি তো দেখছি একদম বাচ্চাদের মতো। সবে তো স্কুল পেরিয়ে ঢুকলাম কলেজে, ইতিমধ্যেই যদি ছোটবেলাটা ভুলে যাই, তাহলে ছোটবেলার সঙ্গে একটু নাইনসাফি হয়ে যাবে না? টিফিন করবে না? টিফিন সেটা তো করব, কিন্তু এখনই বৃষ্টি যা নেমেছে, যা অবস্থা চারিদিকে, কিভাবে এবার বাইরে যাই সেটাই তো ভাবছি। আমি টিফিন এনেছি, আমি শেয়ার করছি। তুমি টিফিন শেয়ার করবে বলছো? বেশ, এমনিতেও বড্ড খিদে পেয়েছে, চলো। ফাঁকা ক্লাসরুমে দুজনে বসে রুটি আর পনির ভোজনে। রজত খেতে খেতে বলে, পনিরটা কিন্তু দারুণ বানিয়েছে কাকিমা, জাস্ট অসাধারণ। এটা আমি বানিয়ে এনেছি। কি বললে? মানে তুমি বারাসাত থেকে এখানে আসো, সকালে আবার রুটি তরকারিও বানিয়ে আনো? নে, এত কিছু টাইম পাও কখন? হ্যাঁ, হয়ে যায়। আসলে মায়ের তো অনেক কাজ থাকে, আর বৌদি দুপুরের জন্য তরকারি কাটছিল। আমি তাই এদিক দিয়ে সকালের টিফিনটা করেই নিলাম। এই রে, দেখেছো তো, তোমাকে কি সব গল্প শোনাতে শুরু করেছি। আমি কিন্তু শুনবো না বলিনি, তাছাড়া মানুষের সম্বন্ধে জানতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, তোমার হাতের রান্নাটা জাস্ট অসাধারণ, একেবারে ফাঁকা গিন্নি যাকে বলে। আচ্ছা, তাই নাকি? রিয়ার মুখে আলতো হাসি ফুটে ওঠে। রজত আবার বলে, আচ্ছা রিয়া, তুমি পড়াশোনা শেষ করে কি করবে? নিশ্চয়ই চাকরি করবে। চাকরি? চাকরি, এই কথাটা কোনোদিন ভাবেইনি রিয়া। আসলে এরকম একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে ওকে যে কলেজে যেতে দিচ্ছে, তাতেই সে অনেক ধন্য। অবশ্য ওকে পড়তে দেওয়ার একটা কারণ রয়েছে। এখন মেয়েদের বিয়ে দিতে গেলেও ছেলের বাড়ির লোকেরা আগে মেয়ের শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞেস করে। সেদিক থেকে মেয়ে যদি সামান্য গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট না করে, তাহলে আর কে দেখে। রিয়া একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। রজতের কথায় ওর ঘোর কাটে। দেখো রিয়া, বাড়ির কাজ শেখা সবসময় ভালো, মেয়ে কেন, ছেলেদেরও শেখা উচিত। বাড়িতে কেউ যদি রান্না না করে,
আমি তো আর না খেয়ে বসে থাকবো না, তাই না? না মানে তোমার মতো হয়তো অত ভালো রান্না করতে পারবো না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, রাইট? সেরকমই মেয়েদেরও কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা চিন্তা করা উচিত। বাবা, তুমি তো দেখছি বেশ ভালোই কথা বলো। কেরিয়ার কাউন্সেলিং শুরু করবে নাকি? না না, আমি আর ওসব করতে পারবো না। রিয়ার হঠাৎ জ্ঞান হয়, কি সব ভাবছে সে, সেই কবেকার কথা। এখন কি আর ভেবে লাভ আছে? মানিয়ে তো নিয়েছে সবই। জীবনটা কেমন যেন বেশ নিজের ছন্দেই চলছে, অসুবিধা তো নেই। নিয়ম মেনে দিনের পর দিন কেটেই যাচ্ছে। সংসারের সব কাজ সেরে রাতে ঘরে ফিরলে রিয়াকে প্রীতম জিজ্ঞেস করে, মায়ের কাছে শুনলাম আজ পিসিমণি এসেছিল, হ্যাঁ। কিছু বললো? কি আর বলবে, ওই প্রতিবার যা জিজ্ঞেস করে একই। কোনো খবর এলো, কি ভাবছি, সেসবই। ও যাই হোক, সন্ধ্যের সময় টায়ার্ড ছিলাম, তাই একটু রাফলি কথা শুনিয়ে দিয়েছি। কিছু মনে করনি তো? না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই কিন্তু এখনো অ্যাসাইনমেন্টস জমা করোনি। 15 তারিখের মধ্যে জমা না দিলে পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না। আর সকলে নোটিশ বোর্ড চেক করে নিও, অ্যাডমিট কার্ড কবে দেবে জানিয়ে দিয়েছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। কথাগুলো বলে প্রফেসর বেরিয়ে যেতেই রিয়ার পাশে বসে থাকা তানিয়া জিজ্ঞেস করে, এই রিয়া, সেকেন্ড পেপারের কি অবস্থা? সব তৈরি? উফ, ওটার যা সিলেবাস, কে জানে কতটা কমপ্লিট করতে পারবো। ইতিমধ্যেই হই হই করে পরের ব্যাচ ঢুকেছে ক্লাসে। সকলেই নিজের নিজের পছন্দের বেঞ্চের সামনে দাঁড়িয়ে। তানিয়া অবস্থা দেখে বলে, সত্যি, এবার সারা কলেজ চত্বর ধরে শুধু ঘুরে বেড়ায় যতক্ষণ না পরের ক্লাস শুরু হচ্ছে। নতুন ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেলেই আর এই ঝামেলাটাই থাকবে না, অনেকগুলো ফাঁকা রুম পাওয়া যাবে। হ্যাঁ সেটাই। যাই হোক, শোন না, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি, তুই যাবি? রিয়া কিছু একটা বলতে যাবে, দরজার সামনে দাঁড়ানো কয়েকজন তানিয়াকে ডাক দেয়। রিয়া তাদেরকে দেখে বলে, না রে, এখন তো খিদে নেই, তুই যা। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হচ্ছে তাহলে। কথাটা বলে তানিয়া ওদের সঙ্গে বেরিয়ে যায়। রিয়া ক্লাস থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাওয়ার জন্য রওনা হয়। সিঁড়ি দিয়ে নেমে নোটিশ বোর্ডের দিকে পা বাড়াতেই দেখে রজত আর তার দুই বন্ধু একসঙ্গে সেখানে দাঁড়িয়ে। বোর্ডের দিকে তাকিয়ে হতাশ গলায় দীর্ঘশ্বাস ফেলে ধৃতি বক্তব্য রাখে, সেকেন্ড ইয়ারের ফাইনালটাও চলে এলো, আর তো একটা বছর, তারপর যে যার নিজের পথে। বাবা, তুই আবার এত ফিলোসফিক্যাল হচ্ছিস কেন রে? উফ, এই কলেজটা পেরোলেই তো আমাদেরকে চাকরির ব্যাপারটা ভাবতে হবে নাকি? সবার তো আর তোর মতো ভাগ্য না যে পড়াশোনা শেষ এবারেই আমি বাবার বিজনেসে যোগ দিলাম। এই এই শোন, এইভাবে বলবি না, ঠিক আছে? আমি কিন্তু নিজের যোগ্যতাতেই কাজটা করব। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। কিরে রজত, তুই আবার মুখটাকে ওরকম বাংলায় পাঁচ করেছিস কেন? দূর ইয়ার, আবার শুক্রবার কলেজে আসতে হবে অ্যাডমিট নিতে, ভালো লাগে না। কেন বাবা জীবন, কাকে সময় দিয়েছিলে শুক্রবার? ফালতু ইয়ার কি মারিস না তো। আমার 4th পেপারের অ্যাসাইনমেন্টটা ভুল হয়েছে, আমাকে রিডু করতে বলেছিল, শনিবার জমা নেবে। ভাবলাম শুক্রবার বাড়িতে বসে পুরো দিনটা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব, বাট আমার শান্তি নেই কপালে। আহারে, ইস বেচারা। আজও মার খাবি কিন্তু সন্দীপ। রজত পিছন ঘুরে সন্দীপকে একটা কিল মারতেই যাচ্ছিল, এমন সময় সিঁড়ির সামনে দাঁড়ানো রিয়াকে দেখতে পায় সে। রজত ডাক দেয় তাকে, রিয়া। রিয়া হাত নেড়ে এগিয়ে আসে।
সে ধৃতি আর সন্দীপকে চিনেছে রজতের থ্রুতেই। মাঝে মাঝে রজতকে দেখে হিংসে হয় রিয়ার। মনে মনে ভাবে, ইস, এরকম হাসি ঠাট্টা করা বন্ধু যদি আমারও হতো। অবশ্য দোষটা তো আমারই, কাউকে সুযোগ কি দিয়েছি? বাহ, রিয়াও এসেছে। বলছি রজত, চল না 4 জন মিলে সিনেমা দেখে আসি। সিনেমা কেন? পরের ক্লাসগুলো করবি না? পরের 2টো ক্লাসই টিএসআর এর। উনি পুরো ক্লাসে কাউকে দেখতে পায় না। যত রাজ্যের আউট অফ সিলেবাস কোশ্চেন আমাদের দুজনকেই ধরবে কিন্তু। সত্যি বাবা, কি যে শত্রুতা কে জানে। ক্লাসের মধ্যে সারাক্ষণ বসে বসে বক বক করলে এটাই হবে। আই, তুই চুপ কর তো। রিয়া, তুমি চলো না আমাদের সাথে। রিয়া যদিও এমনিতেও যেত না, কিন্তু আজ ওর কাছে অজুহাত আছে। না, আসলে পরের ক্লাসটা তো করতে হবে, আর পরীক্ষাও এগিয়ে আসছে। ইম্পর্টেন্ট যদি কিছু বলে। ও আচ্ছা, তাহলে থাক, অন্য কোনো দিন হবে না হয়। হ্যাঁ রে, রিয়া কিন্তু ঠিকই বলেছে, সামনেই এক্সাম আসছে, তো এসব প্ল্যান ডিলে করলেই ভালো হয়। তাহলে আমরা এখন বেরোই, বুঝলি? না হলে আবার ওদিকে টিকিট কেটে ঢুকতে দেরি হয়ে যাবে। তোরা না হয় অন্য কোনো দিন যাস। রিয়া, আসলাম বাই। এই নে চল ধরি, বেরো তাড়াতাড়ি। ধৃতিকে একরকম টানতে টানতেই নিয়ে চলে গেল সন্দীপ। রিয়ার নোটিশ বোর্ড দেখা হয়ে গেলে রজত বলে, কোথায় গিয়ে বসি বলো তো? ক্লাসরুমগুলো তো একটাও ফাঁকা নেই, দিকে ক্যান্টিনেও যা ভিড়, বসার জায়গা তো দেখছি না কোথাও। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। মনে পড়েছে, এই চলো তোমার সঙ্গে, মাথায় একটা জায়গা এসছে, কোথায় বসতে পারবো। কলেজের কাছেই একটা মাঠ আছে। দুপুরবেলায় নিষ্প্রাণ রোদ ওই মাঠকেই ঢেকে রেখেছে। তারই একটা দিকে একটা নাম না জানা গাছের নিচে এসে পাশাপাশি বসলো রজত আর রিয়া। রিয়া হঠাৎ বলে, ওরা তোমার বেশ ভালো বন্ধু, তাই না? সে আর বলতে, ওদেরকে কি আর আমি কম দিন চিনি? সেই ক্লাস 11 থেকে বন্ধুত্ব আমাদের। 11? মানে এক স্কুলে পড়তে? না না, স্কুল আলাদা ছিল, আসলে আমরা টিউশন ব্যাচে একসাথে পড়তাম। স্কুল থেকে কোনো বন্ধুই এই কলেজে চান্স পায়নি। ও আচ্ছা, তবে ভালোই হয়েছে, দুজনকে অ্যাটলিস্ট পেয়েছো। না হলে আমার তো কোনো বন্ধুই নেই কলেজে। কেন? আমরা তোমার বন্ধু নই? আমি তোমার বন্ধু নই? না মানে, আমি সেটা কিন্তু বলতে চাইনি। আই মিন, আমার তো কোনো স্কুলের বন্ধু কলেজে নেই, সেটাই আর কি। ও আচ্ছা রিয়া, এই কলেজে এসে তোমার প্রথম বন্ধু কে ছিল? রজতের প্রশ্ন শুনে কিছুক্ষণ রিয়া ওর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ যেন ব্যাপারটা বুঝতে পারে রজত। ও মাই গড, মানে ডোন্ট সে ইটস মি, ডোন্ট সে ইটস মি, আই মিন রিয়েলি আমি। এতে এত অবাক হওয়ার কি আছে? এখানে তোমার সাথেই প্রথম আলাপ হয় আমার। সেটাও ঠিক, কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। করো। তুমি এত চুপচাপ থাকো কেন? না মানে, আমার পরিচিত মেয়েদের মধ্যে তুমি একমাত্র যে এত বেশি চুপচাপ, কোনো কথাই বলো না, কেন? তোমার তো দেখছি অনেক মেয়ের সাথেই বন্ধুত্ব আছে। এই দেখোছো তো, তুমি কিন্তু ধৃতির মতোই ইয়ার্কি মারছো আমার সঙ্গে। আচ্ছা, সরি সরি সরি, কিন্তু আমি তো এরকমই। এরকমই বলো তো? না মানে, আমি জানি কিছু মানুষ ঠান্ডা গোছের হয়, বেশি কথা বলা পছন্দ করে না, কিন্তু তোমার মধ্যে। আমার মধ্যে কি? তোমার মধ্যে অনেক কথা লুকিয়ে রয়েছে রিয়া। আমার 2 চোখ দেখলে আমি বুঝতে পারি, তবে এটা বুঝতে পারি না যে কোন ভয়ে সেই কথাগুলো লুকিয়ে থাকে। রজতের এমন মন্তব্য অবাক করে দেয় রিয়াকে। মনে হয় যেন রিয়া নিজেই নিজেকে ততটা চিনে উঠতে পারেনি যতটা রজত তাকে চিনেছে। কি আর বলবো, তাছাড়া আমি কিছু বললে সে কথা কেউ শুনবেই বা কেন?
ছোটবেলা থেকে শিখেছি বেশি কথা বলতে নেই, মুখে মুখে তর্ক করতে নেই, বড়দের কথার উপর প্রশ্ন করতে নেই। আর এখন তুমি বলছো কথা বলতে। কই, স্কুলে পড়ার সময়ও তো কেউ আমাকে এরকম প্রশ্ন করেনি। আচ্ছা, একটা কথা বলবো। কেউ ভুল করলে বা বোঝালে আমাকেও যে সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তাছাড়া তারা হয়তো তোমার এই একাকিত্বটা ধরতে পারেনি, আমি ধরতে পারি, তাই আমি বলি। রিয়া নিষ্পলক ভাবে রজতের দিকে তাকিয়ে থাকে। রজত নিজের কথা বলে চলে। জোর করে নিজের কথা যদি সবার সামনে না রাখলে কেউ কিন্তু তোমাকে পাত্তা দেবে না। তাই নিজের বলার জায়গা নিজেকেই তৈরি করতে হবে। তোমার কথা ততক্ষণ কেউ শুনবে না যতক্ষণ না তুমি জোর গলায় নিজের বক্তব্য কারোর সামনে তুলে ধরছো, সেটা কিন্তু মনে রেখো। আর যদি আমি নিজেই চুপ থাকাটা প্রেফার করি তখন? তাহলে তোমাকে পিষে মরতে হবে। কিংবা যদি কপাল জোরে কোনো ভালো মানুষের পাল্লায় পড়ো, সে তোমাকে সাহায্য করবে তোমার নিজের গলার স্বর খুঁজে পেতে। তোমার তোমার হাতে ওটা কি হয়েছে? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেনুনি করছিল রিয়া। তার হাতটা দেখে প্রীতম হঠাৎই জিজ্ঞেস করে। রিয়া ওর থেকে আড়াল করার চেষ্টা করে বলে, কই, কিছু না তো। বললেই হলো, কই দেখি। রিয়াকে হাতটা আড়াল করতে দেখে প্রীতম খাট থেকে নেমে এসে ওর ডান হাতটা টেনে নিয়ে সামনে ধরে বলে, এটা কিভাবে হলো? ইস, মলম লাগিয়েছো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি। না না, কিছু হয়নি সেরকম। দাঁড়াও তো, একদম চুপ। বলেই নিচু হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধের বাক্সটা বের করে। এসো এসো এসো, এদিকে এদিকে বসো, এদিকে বসো তো দেখি। রিয়াকে খাটে নিজের পাশে বসিয়ে সযত্নে মলম লাগিয়ে দেয় প্রীতম। মাঝে মাঝে রিয়া ভাবে, এই মানুষটার সঙ্গে বড্ড অন্যায় করে ফেলেছে সে। রাগ, দুঃখ, কান্না চেপে যাওয়াটা যেন প্রীতমের এক প্রকার স্বভাব দোষ। এত বছরে এটুকু বুঝতে পেরেছে রিয়া। কিন্তু মানুষটা যে অন্যের কষ্ট সহ্য করতে পারে না, এগিয়ে যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে। কিন্তু বিনিময়ে তাকে কতটুকু কি দিতে পেরেছে রিয়া? সে কি পেরেছে তাকে যোগ্য ভালোবাসা আর যত্ন দিতে? না, পারেনি। বরং নিজের যন্ত্রণাকেই চরমতম ভেবে ফেলেছে। ইদানিং প্রীতমও যেন একটু হতাশ হয়ে পড়েছে। মাঝে মধ্যেই রিয়াকে বকাঝকা করে বসে। তবে হ্যাঁ, সেই 10 বছরের বিবাহিত জীবনে কোনোদিন কোনো খারাপ কথা বলে অসম্মান করেনি রিয়াকে। সবটা বুঝেও স্ত্রীর মর্যাদা দিয়েছে তাকে। রিয়া মাঝে মধ্যেই নিজের কাছে নিজেকে প্রশ্ন করেছে, ওর জন্য প্রীতমের জীবনটা নষ্ট কেন হবে? কিন্তু প্রতিনিয়ত জীবন সেই চিন্তাকে হেলায় ভাসিয়ে দিয়েছে। খাটে পাশ ফিরে শুয়ে রয়েছে রিয়া। অনন্ত অন্ধকারে তাকিয়ে রয়েছে। চোখ থেকে জল বেয়ে বালিশ ভিজে যায় তার। সে নিজেকে প্রশ্ন করে, ভালোবাসা আদতে কি? কেমন হয় এর অনুভূতি? আমি কি আদৌ এর অর্থ বুঝতে পেরেছি কখনো? নাকি সবটাই আমার ভ্রম ছিল? উত্তরহীন এই ঘনীভূত নিশির সঙ্গে তার চোখেও ঘুম ঢলে পড়ে। এই দেখ, আমি কিন্তু বলছি আগে থেকে, রং মিশিয়ে আবির আনবি না। আমার কিন্তু বাবু সেন্সিটিভ স্কিন। ডাব সাবান ঘষে আবিরে মিশিয়ে আনবো, মুখ ধুলে দেখবি সিল্কের মতো নরম স্কিন হয়ে গেছে একেবারে। সন্দীপের কথা শুনে রেগে গিয়ে একটা জোর চিমটি কাটে ধৃতি। লাগছে তো নাকি? উফ, তোরা না মানে সারাক্ষণ একদম বাচ্চাদের মতো ঝামেলা করিস, ভালো লাগে না। কিন্তু গায়ে হাত পায়ে শুধু বেড়েছে, বুদ্ধিটা একেবারে। এই শোন, তোর মতো একটা কিতাবি কিরাকে যে আমাদের দলে নিয়েছি না, এতেই তোর ভাগ্য খুলে গেছে বুঝলি। নইলে আমাদের ছাড়া কলেজ জীবনটা তো পাঞ্চে হয়ে যেত একবারে।
এই শোন শোন, বাজে বকিস না হ্যাঁ? আর তো কয়েকটা দিন, তারপর আর আমাদের মতো বন্ধু পাবি? ইউনিভার্সিটিতে আমার মতো একটা জিগড়ি দোস্ত খুঁজে দেখাস তো, আমার নাম পাল্টে ফেলবো তাহলে। জাত বদন আমার এসেছে। এই তোরা একটু চুপ করবি? শোন না, কে যেন একটা গান গাইছে না? সন্দীপ মনোযোগ দিয়ে শুনে হঠাৎ মস্করা করে বলে, 4th ফ্লোর তো জানতাম এই সময় খালি থাকে। এই ভূত আছে নাকি ভাই? থাম তো তুই, ভালোই তো গাইছে মেয়েটা। ওই রুমটায় আই গেস। আয় আয়। তিনজনে ক্লাসরুমের দরজা দিয়ে ঢুকে দেখে রিয়া রুমের শেষ প্রান্তে জানলার দিকে মুখ করে আপন মনেই গিয়ে চলেছে। এই মনের ভারটাই তোমায় দিয়েছি, শুধু তোমায় দিয়েছি। গান শেষ না হতেই হাততালি দিয়ে ওঠে ওরা। রিয়া একেবারে হকচকিয়ে পিছন ফিরে ওদের দিকে তাকায়। ওরা ততক্ষণে এগিয়ে এসেছে জানলার দিকে, রিয়ার কাছে। সন্দীপ প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, ও রিয়া, কি গান গাইলে তুমি, মন ভরে গেল একেবারে। ধ্রি, এ তো একেবারে ন্যাচারাল ট্যালেন্ট রে। হ্যাঁ তাই তো দেখছি। কিরে রজত, রিয়া যে এত ভালো গান গায়, কই আমাদেরকে কোনোদিন বলিসনি তো? আরে তোদেরকে আর আমি কি বলবো, আমি তো নিজেই আজকে জানতে পারছি। ও তো আমার সামনে কোনোদিন গানই করেনি, ইভেন কোনোদিনও বলেইনি যে ও গান করতে পারে। আমি তো নিজেই অবাক। তোমরা এখানে এখানে কখন এলে? সে আমরা যখনই আসি। আগে বলো তো, এত সুন্দর গান গাও যে আগে বলনি কেন? হ্যাঁ রিয়া, তুমি কিন্তু ভারী অন্যায় করে ফেলেছো। আমি মানলাম তুমি ওদেরকে বলনি, বাদই রেখেছো, কিন্তু তুমি আমাকেও বললে না। পুরো বিষয়টা এইভাবে লুকিয়ে গেলে। না না, মানে আসলে আমি তো সেরকম ভাবে কোনোদিন গান শিখিনি, আমি একটু নিজের মতো এই আর কি। এক মিনিট, তুমি এর আগে কোনোদিন গান শেখোনি? মানে না শিখে এরকম গাইলে? কথাটা বলে ধৃতি হা হয়ে রজত আর সন্দীপের দিকে মাথা ঘোরায়। সন্দীপ জিজ্ঞেস করে, আচ্ছা রিয়া, এটা কোন গান গো? না মানে এই গানটা আগে কোনোদিন শুনিনি তো। সেটা মানে এটা সেরকম কোনো গান নয়, আমি জাস্ট একটু মানে ওই আর কি। ওয়েট আ মিনিট, এটা মানে এটা তোমার নিজের গান? সত্যি করে বলো তো রিয়া। হ্যাঁ মানে এটা আমার নিজের। রজত বড় বড় দু চোখে ওর দিকে তাকায়। রিয়ার এই দিকটা তার একেবারেই জানা ছিল না। ধৃতি হঠাৎ নিজের দু হাত দিয়ে রিয়ার ডান হাতটা তুলে আলতো করে চেপে ধরে বলে, এই রিয়া, একটা আবদার করছি, আমার এই আবদারটুকু রাখবে গো? কি বলো? তুমি তো জানো আমাদের কলেজে বসন্ত উৎসবের আয়োজন হচ্ছে, অনেকে পারফর্ম করবে, নাচ গান আবৃত্তি সব হবে। রিয়া, তুমি প্লিজ গান গাইবে? দেখো না, না বললে কিন্তু আমি মানবো না। হ্যাঁ রিয়া, ইউ মাস্ট পারফর্ম দিস ইয়ার। তোমার গান শুনে সবার মন ভালো হয়ে যাবে। কিরে রজত, তুই কিছু বল। হ্যাঁ রিয়া, এই বছর তোমার পারফরমেন্স কিন্তু চাই আমাদের। দেখো, এটা তো শেষবারের মতো, তাই না? এরপরে কলেজ জীবনও আর মাত্র কয়েকটা মাস, এরপরে আর দিনগুলো কিন্তু ফিরে পাবো না আমরা। এটা না হয় একটা স্মৃতি হয়েই থেকে যাক। প্লিজ না করো না। হ্যাঁ রিয়া, প্লিজ প্লিজ এই কথাটা আমাদের রাখো। সবার জোড়াজুড়িতে এবার আর রিয়া পার পায় না, ওকে শেষে রাজি হতেই হয়। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো, আমি গাইবো। পরের ক্লাসের ঘন্টা শুনে সবাই নিচে নামার জন্য রওনা হয়েছিল। ধৃতি আর সন্দীপ আগে আগে হাঁটতে থাকে। রজত নিজের ফোনের গ্যালারি ওপেন করে রিয়াকে ডাকে, দুটো ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, রিয়া এটা দেখো, কোন পাঞ্জাবিটা বেশি ভালো লাগছে বলো তো? আমি আবার কি বলবো? কি আর বলবে, তোমার ওপিনিয়ন জানতে চাইছি, বলো না কোনটা ভালো। কিন্তু আমার ওপিনিয়ন। হ্যাঁ তোমার, তোমাকে ছাড়া আর কে ভালো বোঝে আমাকে? হ্যাঁ তুমি বলো কোনটা। রিয়ার গাল গরম হয়ে ওঠে। ও মুখটা নিচু করে রজতের হাতে ধরা ফোনের স্ক্রিনটাতে ছবি দেখে।
তারপর ছবিটা স্লাইড করে পরের ছবিটা, একটা সাদা সুতোয় কাজ করা নীল রঙের পাঞ্জাবি আর অন্যটা নানা রঙের প্রিন্টে হলুদ পাঞ্জাবি। রিয়া বলে, হলুদটা। আজ বেশ সুন্দর লাগছে রিয়াকে। পিন করে ওড়নাটা গুছিয়ে পরেছে সে। অন্যদিন একটা কালো টিপ পরে, আজকে চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে এই প্রথম একটা সবুজ টিপ পরেছে, তার উপর একটা হলুদ টিপ বসিয়েছে। নিচের টিপটাকে অর্ধচন্দ্রের মতো লাগছে। চোখে কাজল, কানে এক জোড়া ছোট অক্সিডাইজড ঝুমকো, বাম হাতে ঘড়ি আর ডান হাতে একটা সরু ব্রেসলেট। ধৃতি অনেকবার করে বলে দিয়েছে আজকে যেন অন্তত সে একটু সেজে গুজে আসে। এমনিতেই বসন্ত উৎসব, তার উপরে স্টেজে উঠে গান গাইতে হবে। শি শুড লুক প্রেজেন্টেবল, না? বসার ঘরে দাঁড়িয়ে মা, বাবা আর জেঠুর কথা শুনছে। রিয়া গিয়ে বলে, আমি আসছি তাহলে। মা হ্যাঁ বলতেই যাচ্ছিল, এমন সময় রিয়ার বাবা বলে, এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওদের কলেজের আজ বসন্ত উৎসব তো, আমি তাই আর কি। তা তুমি ওকে যেতে দিচ্ছ? আমার কাছ থেকে অনুমতি চেয়েছিলে? মেয়েটা তো কোনো বছর যায় না, এই তো শেষবারের মতো। তাই আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না, তাই তো? না মানে। জেঠু মাকে থামিয়ে দিয়ে বলেন, থাক না এসব কথা, ছোট বউ বুঝতে পারেনি হয়তো, কিন্তু বলছি আজকে না যাওয়াই ভালো। আবিরের মধ্যে কি সব মেশায় এখনকার সময়, তারপর মুখে রং না উঠলে না না থাক। রিয়া। হ্যাঁ জেঠুমণি। তুই আজকাল বাড়ি থেকে বেরোস না, বুঝলি? কিছুদিনের মধ্যে যদি পাত্রপক্ষ আসে, না মানে এখনো সেভাবে কিছু ফাইনাল হয়নি, কিন্তু আসতেও তো পারে। পাত্রপক্ষ? হ্যাঁ, তুই জানিস না ছোট বউ? তুমি ওকে কিছু বলনি? আমি ওকে বলতে বারণ করেছি দাদা। তাছাড়া রিয়া জেনেই বা কি করবে? ওর জানা বা না জানা দিয়ে কি হবে? সে কি, যার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে তাকে জানাবি না? যা করিস তুই। যাই হোক রিয়া, ঘরে যা তুই এখন, আর বাড়ি আছিস যখন মা আর বৌদি হাতে হাতে কিছু কাজ শেখ। রিয়া মাথা দুলিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে রওনা হয়। পায়ের তলার মাটি যেন কাঁপছে তার। হঠাৎই তার বাবা ডেকে বলেন, দাঁড়াও, একটা কথা কান খুলে শুনে রাখো রিয়া। তোমাকে আমি কলেজে পাঠাচ্ছি পড়াশোনা করতে। এই সবের মধ্যে নিজেকে আর যেন জড়াতে না দেখি, বলে রাখলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মাটিতে বসে পড়ে রিয়া। দুই হাঁটু বুকের কাছে টেনে নিয়ে মাথা গুজে কাঁদতে থাকে। ঘন্টা দুয়েক পর থেকে ওর ফোনে ফোন আসতে শুরু করে। রজত, ধৃতি, সন্দীপ ওরা বারে বারে ফোন করছে, কিন্তু রিয়া রিসিভ করে না। রিসিভ করলেও যে গলা থেকে আজ কোনো স্বর বেরোবে না ওর। ভাগ্যের কি পরিহাস, তার নাকি আজকে গান গাওয়ার কথা ছিল। অ্যালার্মের শব্দে স্মৃতির সাগর সিক্ত নিদ্রা কাটিয়ে জেগে ওঠে রিয়া। পাশে ঘুমে বিভোর প্রীতম। কিছুদিন যাবৎ রিয়া উঠে দেখত ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে থাকে প্রীতমের। কাজের চাপে ঘুম হয়তো ঠিক করে হচ্ছে না, কিন্তু আজ বোধহয় একটু শান্তিতে ঘুমিয়েছে। জানালার কাজ দিয়ে প্রবেশকারী ভোরের আলো মাখা মুখে তেমন কোনো চিন্তার ছাপ নেই। মানুষটাকে দেখে যেন মনটা ডুকরে কেঁদে উঠতে চায় রিয়ার। এতগুলো বছরের বৈবাহিক জীবনে প্রীতমকে কি এতটুকু মানসিক স্বস্তি দিতে পেরেছে রিয়া? সময়ের সঙ্গে দীর্ঘায়িত হয়েছে পরস্পরের মধ্যের দূরত্ব। আজ 10টা বছর কেটে গিয়েছে বিয়ের।
ওরা নিঃসন্তান দম্পতি। আশেপাশে নানান কথাই হয়, শুনতে হয় অযাচিত উপদেশ। রিয়া মাঝে মধ্যে ভাবে, কেন এত কিছুর পরেও এই সম্পর্কটাকে এত আগলে রেখেছে প্রীতম? কি দায় তার? প্রীতমের মতো সুপুরুষ ছেলে তো চাইলে এই বাঁধন ভেঙে নিজের জীবনকে আবার নিজের ইচ্ছে মতো গড়ে নিতে পারে। তাহলে কেন কেন সে এভাবে নিজেকে কষ্ট দিচ্ছে? নিজের অগোছালো ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে প্রতিদিনের মতো দায়িত্ব বহনে উদ্যত হয় রিয়া। ঘুম ভেঙে চোখ মেলতেই প্রীতম দেখে রিয়া ঘরের দরজা জানলাগুলো খুলে দিচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি ব্রাশ করে এসো, আমি চা আনছি। রিয়া, তোমার হাতের কি অবস্থা? হ্যাঁ, এখন বেটার। ওষুধটা কিন্তু লাগিও, না হলে কিন্তু। না না, ঠিক আছে, ইট উইল বি ফাইন। আচ্ছা। রিয়া ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় প্রীতম আবার ডাকে। রিয়া। হ্যাঁ, কিছু বলবে? না, কিছু না, থাক। প্রীতমের এইভাবে চুপ করে যাওয়া দেখে রিয়ার তার অতীত মনে পড়ে যায়। সে ভাবে, এইভাবে চুপ করে গিয়ে কতই না কথা মনে চাপা পড়ে যায়। কেবল থেকে যায় কিছু বিভ্রান্ত ধারণা, তাদেরই জীবাশ্মের আকারে। কি রে রিয়া, এই তুই সেদিন বললি যে বসন্ত উৎসবে আসবি, আসলি না কেন? দারুণ মজা হয়েছিল সেদিন। ক্লাস শেষ হতেই তানিয়া আচমকা রিয়াকে জিজ্ঞেস করে। রিয়া অপ্রস্তুত হয়ে পড়ে, সামলে নিয়ে জবাব দেয়, আসলে হঠাৎই শরীরটা খুব খারাপ করে, তাই আর কি আসতে পারিনি রে। মিস করে গেলি। যাই হোক, আসি রে, বাই, টেক কেয়ার, খেয়াল রাখিস নিজে, জানিস তো। বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। ফোর্থ ফ্লোরে এসে একটা ফাঁকা ঘরে ঢুকবে রিয়া। তখনই দেখে রজত একপাশে দাঁড়িয়ে। অন্তর যেন মোচড় দিয়ে ওঠে তার। তাকে দেখে একরকম ইগনোর করে রজত চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রিয়া পিছু ডাকে, রজত। রজত দাঁড়িয়ে পড়ে। রিয়া ধীরে ধীরে বলে, আমার দিকে তাকাবে না? এতটা রাগ করেছো আমার উপর? আমি রাগ করিনি, কষ্ট পেয়েছি। রজত, আমি। কি বলবে তুমি রিয়া? কি বলবে বলো? এর আগে আমরা যখনই তোমাকে কোথাও যাওয়ার কথা বলেছি, তুমি সির্ফ না বলেছ। আমরা কখনো কোনো দিনও জোর করিনি তোমাকে কোথাও যাওয়ার জন্য। তাও জাস্ট একটা বার আমি ভেবেছিলাম তুমি আসবে। কথা দিলে কথা রাখতে হয়, কথা রাখতে হয় রিয়া, সেটা তোমাকে বুঝতে হবে, কথা রাখতে হয়। কিন্তু আমি। কি আমি? হ্যাঁ বলো, কি আমি? তোমার জন্য আমরা কতক্ষণ ওয়েট করেছি তুমি জানো? কোনো আইডিয়া নেই তোমার। তুমি আসবে ভেবে তোমার পরে যার পারফরমেন্স ছিল তাকে কতক্ষণ লেট করিয়েছি। ইভেন আফটার অল দ্য পারফরমেন্স উই ওয়েটেড। বাট তুমি কোথায়? জুনিয়র্সরা হাসাহাসি শুরু করে দিয়েছে সিনিয়রদের এরকম বেগ কেলেপনা দেখে। রজত, আচ্ছা বুঝলাম যে তুমি আসতে পারবে না, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু সেটা আগের থেকে তো জানাতে পারতে। জানো ওদের কতটা খারাপ লেগেছে? কত বড় মুখ করে তোমার কথা বলেছিল ধৃতি আর সন্দীপ, আর তুমি সেটা। আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি রজত। আমি বুঝলাম যে তুমি ইচ্ছাকৃত করনি, কিন্তু তুমি ফোনটা ধরলে না কেন? তোমার ফ্যামিলি কনজারভেটিভ, আমি সেটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছি, কিন্তু এই ব্যাপারটা কি ভালো হলো এতগুলো লোকের সামনে? আই এম সরি রজত, রিয়েলি আই এম। বিশ্বাস করো। রিয়ার চোখের জল দেখে রজত এবার নিজেকে শান্ত করে, অপ্রস্তুত হয়ে সামলাতে চেষ্টা করে রিয়াকে। আই এম সরি রিয়া, আই এম সরি, কেঁদো না প্লিজ।
আমি তোমাকে কাঁদাতে চাইনি। আই এম সরি, আই এম জাস্ট লিটল ফ্রাস্ট্রেটেড। তুমি আমাকে ভুল বুঝো না রজত। আমি আমি নিজে কি ওদের কাছে ক্ষমা চেয়ে আসবো? আমি নিজে যাবো। রিয়া চুপ করো, এভাবে কান্নাকাটি করো না। আই এম সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। প্লিজ প্লিজ এবার চুপ করো। রজত নিজের হাতে রিয়ার চোখের জল মুছিয়ে দেয়, কিন্তু সে আন্দাজ করতে পারে না রিয়া আদতে কেন এতটা ভেঙে পড়েছে। একটু শান্ত হতেই রিয়া বলে, আচ্ছা ওরা কি ক্লাসে আছে? না, ওরা একটু বেরিয়েছে, নেক্সট হাফে চলে আসবে, তখন কথা বলে নিও। আচ্ছা। রজত এবার রিয়ার কাঁধে একটা হাত রেখে একটু হাসার চেষ্টা করে। খিদে পেয়েছে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ পেয়েছে। চলো তাহলে ওই রুমটাতে গিয়ে বসি। টিফিন শেষ করে মুচকি হাসে রজত, বলে, এবার পেটের ইঁদুর শান্ত হয়েছে। রিয়া একটু হেসে ব্যাগ থেকে একটা ছোট্ট টিফিন বক্স বের করে, রজতের সামনে ধরে বলে, এই নাও। এটা আবার কি? তোমাদের সবার জন্য সন্দেশ বানিয়ে এনেছিলাম। ঘুষ দিচ্ছ আমাকে? এই যে বললে রাগ করনি, খাবে না সন্দেশটা? তোমার হাতের তৈরি খাবার আমি কখনো দূরে ঠেলে দিতে পারি? রিয়া নিজের লাজুক চোখ জোড়া রজতের স্থির দৃষ্টি থেকে সরিয়ে নেয়। নাও, আমারটা আমাকেই দাও, ওদেরকে কিন্তু তুমি নিজের হাতে দেবে, তারপর দেখো একদম অভিমান করে থাকতে পারবে না। রজতের কথা শুনে রিয়া হাসে, প্রাণ ভরে দেখে রজতকে সানন্দে সেই সন্দেশ উপভোগ করতে, আর ভাবে, আর কতদিন ওকে নিজের হাতের তৈরি টিফিন খাওয়াতে পারবো, প্রশংসার সাথে 4টে জ্ঞানের কথা শুনতে পারবো। এমন একটা অদ্ভুত ভালো ছেলে কিভাবে আমার বন্ধু হয়ে গেল? এই সব কিছু, এই সব অনুভূতি সবটা হারিয়ে যাবে আমাকে একলা করে দিয়ে। রিয়ার ভাবনার সাগরে হাতছানি দেয় রজতের গলার স্বর। রিয়া, কিছু বলবে? না না, কিছু না। না মানে তাকিয়েছিলে তাই ভাবছিলাম। ও কিছু না, ভাবছিলাম সন্দেশটা তোমার ভালো লেগেছে কিনা। ভালো? দারুণ লেগেছে, জাস্ট দারুণ, খুব ভালো খেতে হয়েছে। খুশি মনে রিয়া হাসে। কিছুক্ষণ সব চুপ। রজত এবার নীরবতা ভেঙে বলে, রিয়া, হ্যাঁ? তুমি তো সেদিন আসলে না, তোমার গানটাও শোনা হলো না। আজ এখন একটা রিকোয়েস্ট করব, আমাকে এখন গানটা শোনাও না। এখন? এখানে? হ্যাঁ এখানে। দেখো সেদিন কিন্তু তুমি যখন একলা গাইছিলে আমরা তো পুরোটা শুনতে পারিনি, ওই তোমার নিজের গানটা। আমার কিন্তু খুব ইচ্ছে পুরোটা শোনার। কিন্তু না 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 না, কোনো কিন্তু নাই, তুমি গাইবে। বাট একটা কথা বলো তো, ওটা কি তুমি কাউকে ডেডিকেট করে গিয়েছো? হয়তো। হয়তো? কাকে? সেটা আমি বলতে পারবো না, তুমি পারলে বুঝে নিও। রিয়া জানলার দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে যায় জানলার দিকে, গান ধরে রিয়া। তোমাতে আমি খুঁজেছি নিজেকে, আদরে আবদারে চুপি সারে, তোমার দু চোখে দেখেছি ধ্রুব তারা, হারিয়ে গিয়েও অনন্ত আধারে, তোমার বুকের মাঝে এসে ঘর বেঁধেছি এই
দিয়েছি। ভালো থাকার এই অজ্ঞাত লোক দেখালে কেন আমায়, ভয় করে যদি বকায় মন, খোলা হাওয়ার পরশ না পাই। তোমার বুকের মাঝে তাই ঘর বেঁধেছি, এই মনের ভার আমি তোমায় দিয়েছি, শুধু তোমায় দিয়েছি। গানটা শেষ হলে রিয়া রজতের দিকে তাকিয়ে দেখে কেমন যেন উৎকণ্ঠা মেশানো একটা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে রজত তারই দিকে। রিয়া তার ঘোর ভাঙিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগলো? ভালো, বেশ ভালো, অপূর্ব। রিয়া সেদিন বুঝতে পারেনি যে রজত ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল কিনা, আর যদি পেরেও থাকে তাহলে কি সেই অস্থিরতাটা রিয়ার কারণেই? এখন সকাল 9:30। প্রীতম অফিসের জন্য তৈরি হচ্ছে। রিয়া ঘরে এসে বলে, এই যে তোমার লাঞ্চ বক্স, আর সকালের খাবার তৈরি, এসে পড়ো। হ্যাঁ। ও রিয়া, তুমি বিট্টুর গার্জেন কলে যাচ্ছ তো? হ্যাঁ, একটু পরেই রেডি হব। আচ্ছা, এই যাতায়াতের টাকাটা এই যে এখানে রাখলাম। হ্যাঁ, আমার কাছে তো আছে, তুমি তো এর আগেও দিয়ে রেখেছো। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে কাছে রেখে দিও না লাগলে, আর ফোনটা কিন্তু সঙ্গে নিয়ে যেও। হ্যাঁ আচ্ছা। ও হ্যাঁ, বলছি যে আজকে তো নিরামিষ, রাতে কি রান্না করব? মা বাবা কি বললো? আসলে পেঁয়াজ রসুন ছাড়া তো সয়াবিনটা খুব একটা ভালো খান না বাবা মা, আর দাদা দিদি বললো যে নিজেদের কাজ শেষ করে বাইরে থেকেই খেয়ে আসবে। তাই বলছি যে তুমি কি খাবে বলো, আমি সেই হিসেবেই রান্না করব। আসলে মাই জিজ্ঞেস করে নিতে বললো। ও তাহলে এক কাজ করো, পনির রান্না করো। তোমার হাতের পনিরটা না বেশ ভালো হয় খেতে, আর আমাদের বিট্টু মাস্টারও তো খুব ভালোবাসে ওটা খেতে। আচ্ছা বেশ, তবে তাই হোক। রিয়া রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া সেরে প্রীতম অফিসের জন্য বেরিয়ে পড়ে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ কাম ইন। দরজা ঠেলে ভেতরে ঢুকলো বিট্টু, আর তার পেছনে রিয়া। কিন্তু দরজার মুখেই প্রায় পাথর হয়ে যায় সে। ও বুঝতেই পারেনি এই গার্জিয়ান কল ওর জীবনের ডায়েরিটার একটা অসম্পূর্ণ পাতাকে আবার ওর সামনে মেলে ধরে বলবে, নাও এবার এটাকে সমাপ্ত করো। স্কুলের সেই টিচার আর কেউ নয়, রিয়ার কলেজের সেই রজতাভ বসাক। এতদিন পর এই সাক্ষাৎকার তাদেরকে বিহল দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। স্মৃতির দোলাচলে ভেসে ওঠে কিছু অস্পষ্ট ঘটনা, হাতছানি দেয় মনের অগোচরে ঘুমিয়ে থাকা দিনগুলো। হঠাৎ একদিন যখন রিয়ার বাবা তাকে জানালেন যে ওর জন্য পাত্র পছন্দ হয়ে গিয়েছে আর রবিবার তাকে ওরা দেখতে আসছে, তখন রিয়া একটু ভয়ই পেয়েছিল। কি করা উচিত হবে কি হবে না সেটা ঠাউর করতে পারছিল না। দিনটা ছিল মঙ্গলবার। কলেজের মাঠটাতে সেই পরিচিত গাছটার ছায়ায় পাশাপাশি বসেছিল রিয়া আর রজত। রিয়া স্তব্ধতা ভেঙে বলেছিল, তোমাকে একটা কথা জানানোর ছিল। হ্যাঁ বলো, আমি শুনছি তো।
বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে রজত। তুমি কি বাড়িতে কিছু জানাবে না? কি জানাবো? মানে আমাদের কথা। আমাদের 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 আবার কি কথা? রিয়া অবাক হয়ে রজতের দিকে তাকিয়েছিল। কিছু না বলেও গলাটা যেন জড়িয়ে আসছিল তার। তাহলে কি আমার এতদিনের ধারণা সব ভুল? কিন্তু আমি যে সত্যি তোমায়। এই রিয়া, কি হলো? আরে চুপ করে তাকিয়ে আছো কেন, বলো কি কথা? এরপর নিজেকে আর সামলাতে না পেরে সেখান থেকে একরাশ চাপা আর্তনাদ নিয়ে উঠে এসেছিল রিয়া। আর সেই ছিল কলেজে তাদের শেষ দেখা। এরপর আর কলেজে যায়নি রিয়া। 1 মাস পর তাদের ফাইনাল এক্সাম ছিল, সেটাতেও বসেনি। গ্র্যাজুয়েট আর হওয়া হয়নি রিয়ার। আর সেই রিয়াকেই বিয়ে করেছিল প্রীতম। প্রীতমের বাড়ি থেকে প্রীতমকে অনেকবার বোঝানো হয়েছিল এই বলে যে রিয়া ইজন্ট ইভেন গ্র্যাজুয়েট, কিন্তু প্রীতমের এই রিয়াকেই মনে ধরেছিল। সেই রিয়া আজ 10 বছরের সংসারী মেয়ে। সে রজতকে ভালোবেসেছিল, তাই প্রীতমকে মন থেকে মেনে নিতে পারেনি। বিয়ের পর প্রীতমকে সবটা জানিয়ে দেয় সে। প্রীতমও রিয়াকে জোর করেনি কোনোদিনও, মানিয়ে নিয়েছে সবটা। স্যার, বিট্টুর গলা শুনে ঘোর কাটে রিয়ার। ও হ্যাঁ, এসো বসো। এতগুলো বছর পর ওর সঙ্গে দেখা, তবু রজতের কথাগুলো যেন বিষ বাণের মতো বিদ্যে আরম্ভ করে রিয়ার মনে। হোয়াট এ সারপ্রাইজ রিয়া, মানে আমি তো ভাবতেই পারছি না। দিস ইজ রিয়েলি ইউ? মানে কেমন আছো তুমি? আচ্ছা, বিট্টু কি তাহলে তোমার ছেলে? কতগুলো দিন কেটে গেছে বলো তো। আচ্ছা আচ্ছা, সেদিন যে তুমি ওইভাবে চলে গেলে, তারপর কলেজে আসাও বন্ধ করে দিলে, পরীক্ষাতেও বসলে না, কি হয়েছিল? কিছু না জানি এরকম ভ্যানিশ হয়ে গেলে। রজতের কথাগুলো একটু একটু করে ক্ষীণ হয়ে আসছিল রিয়ার কানে। মাথাটা তখন ঘুরছে হাজারো একটা কথা। যে ছেলেকে ভালোবেসে সে নিজের স্বামীর অমর্যাদা করেছে, কোনোদিন তাকে বোঝার চেষ্টা করেনি, কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়ায়নি, সেই ছেলে আজও কি এতটাই অবুঝ? আর প্রীতম, ওই মানুষটার কি দোষ ছিল? এতগুলো বছর কি আর ফিরিয়ে দেওয়া যাবে তাকে? দোষ তো ওর নিজের। ভালোবাসা কাকে বলে সেটাই বুঝে উঠতে পারলো না এতদিনে। চোখের সামনে আসল সোনা থাকতে সে সোনার জল করা গয়নার দিকে চেয়ে বসেছিল। আজ ওপরওয়ালা জহুরি তাকে স্পষ্ট করে দেখিয়ে দিল সবটা। আচ্ছা, ওর এই ভুলের শাস্তি কি আদৌ হবে? রজতের পরবর্তী কথাগুলো রিয়া আর শুনতে পায়নি। সবটা যেন দূর থেকে ভেসে আসা কোলাহলের মতো শোনাচ্ছিল। রিয়া ওখান থেকে উঠে স্কুল থেকে সোজা বেরিয়ে যায়। রজত তাকে থামায়নি, যেমনটা আটকায়নি সেই শেষ দিন। যতই সে পুরনো বান্ধবী হোক, আজ সে এসেছে একজন স্টুডেন্টের গার্জিয়ান হয়ে। রাস্তায় কয়েকজন তাকিয়েছিল। হঠাৎ লোকজনকে অবাক করে দিয়ে ছুটন্ত গাড়ি চলাচলের মাঝখান দিয়ে আনমনা হয়ে হতভম্ব রিয়া রাস্তা ক্রস করতে গেল। শুনতে পাওয়া গেল কিছু গাড়ির হর্ন আর একটা ট্যাক্সির ধাক্কা। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। মাটিতে পড়ে থাকা মেয়েটাকে ঘিরে অনেক লোকজনের ভিড়। আর বাকিটা না বলাই থাক। তোমাতে আমি খুঁজেছি নিজেকে, আদরে আবদারে চুপি সারে,
দেখেছি ধ্রুব তারা হারিয়ে গিয়েও অনন্ত আধারে তোমার বুকের মাঝে এসে ঘর বেঁধেছি এই মনের ভার তাই তোমায় দিয়েছি শুধু তোমায় দিয়েছি ভালো থাকার এই অজ্ঞাত লোক দেখালে কেন আমায় ভয় করে যদি মকাই মন খোলা হাওয়ার পরশ না পায় তোমার বুকের মাঝে তাই ঘর বেঁধেছি এই মনের ভার আমি তোমায় দিয়েছি শুধু তোমায় দিয়েছি ইস, কালকে ওকে ওভাবে বকাটা আমার একদম উচিত হয়নি। আমার জন্যই তো চা নিয়ে গেছিল। আসলে কালকে এত চাপ ছিল কাজের, মাথাটা একদম। অফিসে নিজের কেবিনে চেয়ারে বসে একটু পিছনের দিকে ঝুঁকে পড়ে চোখ বন্ধ করে প্রীতম কথাগুলো ভাবছিল। এমন সময় দরজায় টোকার আওয়াজে প্রীতম সোজা হয়ে বসে সেদিকে তাকায়। দরজার ওপার থেকে অবিনাশ দাঁড়িয়ে বলে, স্যার আসতে পারি? হ্যাঁ, এসো এসো। আসলে স্যার, ঘোষ অ্যান্ড সন্সের ফাইলটা আপনি রিচেক করতে বলেছিলেন, তাই সেটা নিয়ে এসেছিলাম। ও হ্যাঁ, দাঁড়াও। প্রীতম তার টেবিলের নিচের বাঁ দিকের ড্রয়ারটার লক খুলে ফাইলটা বের করার জন্য টান দিতেই পেছন দিক থেকে ফাইলের উপরে রাখা বাক্সটা ড্রয়ারের খোলা মুখের দিকে এগিয়ে আসলো। প্রীতম সেটাকে আবার পেছনে ঠেলে দিয়ে ড্রয়ারটা বন্ধ করে দেয়। ফাইলটা অবিনাশকে দিতে দিতে ভাবে, 10টা বছর কেটে গেল। তবে আজ ওর আর রিয়ার 10 বছরের বিবাহ বার্ষিকী। সপ্তাহখানেক হলো গিফটটা কিনে অফিসে এনে রেখেছে। ইচ্ছে আছে আজ বাড়িতে নিয়ে গিয়ে একেবারে নিজের হাতে ওর কানে পরিয়ে দেবে। তাহলে হয়তো রিয়া বুঝতে পারবে। প্রীতম মুখে যাই বলুক না কেন, অন্তর থেকে ও কখনোই রিয়াকে কষ্ট দিতে চায় না। টেবিলের ওপর রাখা ফোনটা হঠাৎ বেজে ওঠাতে প্রীতমের মনের মধ্যে জমে ওঠা অশান্তির মেঘগুলো পরিষ্কার হয়ে ওঠে। ফোনটা সে কানে ধরে। হ্যালো, আপনি কি রিয়াঙ্কা মুখার্জির বাড়ির লোক কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি? প্রীতমকে কথা শেষ করতে না দিয়েই অপর প্রান্ত থেকে উত্তর আসে, রিয়াঙ্কা মুখার্জির অ্যাক্সিডেন্ট হয়েছে, এইচএল হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। এইটুকু শোনা মাত্রই প্রীতমের হাত থেকে ফোনটা পড়ে যায়। অবিনাশ তখনও প্রীতমের ডেস্কের সামনেই দাঁড়িয়ে। এহেন অবস্থা দেখে সে জিজ্ঞেস করে, স্যার, ইজ এভরিথিং অল রাইট? প্রীতমের মুখে অ্যাক্সিডেন্টের কথা শোনা মাত্রই অবিনাশ নিজে দায়িত্ব নিয়ে অফিসের কর্তাদেরকে সবটা জানায়। প্রীতমকে নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ইনকোয়ারি রুমের স্টাফকে অবিনাশ জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আমরা রিয়াঙ্কা মুখার্জির জন্য এসেছি। ওনাকে কোথায় পাবো? ইনি তার হাজব্যান্ড। ও, আপনারা গাড়ি দুর্ঘটনা ভিক্টিমের বাড়ির লোক? দাঁড়ান 1 মিনিট।
আচ্ছা, ওনার কিছুক্ষণ আগে ইমার্জেন্সি অপারেশন কমপ্লিট হয়েছে, এখন বেডে দিয়ে দিয়েছে। আমরা কি একবার দেখুন, এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, তাছাড়া পেশেন্ট কোন কন্ডিশনে সেটাও তো দেখুন, একবার যদি, বুঝতেই পারছেন ওনার হাজবেন্ড সরাসরি অফিস থেকে ছুটে এসেছেন খবর পেয়ে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি নার্সকে ডেকে দিচ্ছি, উনি আপনাদের বেডটা দেখিয়ে দেবেন। নার্স এসে ওদের নিয়ে যায় রিয়ার বেডের কাছে। ওই যে দেখছেন ওই দিকে, বেড নাম্বার 6। প্রীতম আর অবিনাশ আরেকটু এগোতেই ডাক্তারবাবু এগিয়ে আসেন। উনি জিজ্ঞেস করেন, আপনারা কারা? অবিনাশ পরিচয় করিয়ে দিতেই ডাক্তার প্রীতমকে জানান, ওয়েল, আপনার স্ত্রীর মাথায় কিন্তু গভীর ক্ষত হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও ডেঞ্জার কিন্তু এখনো যায়নি। আমি আপনাকে ধোঁয়াশায় রাখবো না। যদি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে কিন্তু মারাত্মক কিছু ঘটে যেতে পারে। তাই ঈশ্বরকে ডাকুন। অল দ্য ভেরি বেস্ট। প্রীতম কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু ওর ঠোঁট দুটো কেঁপে ওঠা সত্ত্বেও কোনো শব্দ বেরোলো না মুখ থেকে। আমি বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু নিজেকে সামলান আর প্লিজ একটু তাড়াতাড়ি পেশেন্টকে দেখার হলে যান, তবে কাছে গিয়ে বেশিক্ষণ থাকবেন না কিন্তু। কথাটা বলে ডাক্তার চলে গেলেন। একজন লোক একটু দূর থেকে সবটা শুনছিল। সে প্রীতমদের সামনে এসে উপস্থিত হয়। বেডের সামনে দাঁড়ানো নার্স ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, এই ভদ্রলোক, ইনি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। ইনি পেশেন্টকে ভর্তি করিয়ে ইনিশিয়ালের সমস্ত কাগজপত্র দেখে শুনে দিয়েছেন। নমস্কার, আমি আসলে ঘটনাস্থলেই উপস্থিত ছিলাম। হঠাৎ দেখি উনি অন্যমনস্ক হয়ে রাস্তা ক্রস করতে যাচ্ছেন। এবার ওনাকে সাবধান করার আগেই। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। প্রীতম মুখে কিছু বলার আগেই নিজের 2 হাত দিয়ে ভদ্রলোক 2 হাত চেপে ধরেন। তিনি দেখেন প্রীতমের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, যেন জোর করে চোখের জল ধরে রেখেছে, যে কোনো মুহূর্তেই ফেটে পড়তে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওই ভদ্রলোক চলে যেতেই প্রীতম বেডের কাছে গিয়ে বসে। রিয়ার পুরো মাথাটা ব্যান্ডেজে মোড়া, শুধু মুখটুকু দেখা যাচ্ছে, কিন্তু মুখটাও ফুলে যাওয়া অবস্থা। তার উপরে কেটে ছড়ে গিয়েছে। যারা রিয়াকে খুব কাছ থেকে দেখেনি তারা চিনতেই পারবে না যে এই সেই রিয়া। দোতলার বসার ঘর থেকে মাঝে মধ্যেই হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছে। একবার বাঁদিকে মাথা ঘুরিয়ে পর্দার ফাঁক দিয়ে বাবা মায়ের হাসি মুখগুলো দেখে আবার মুখটা ফিরিয়ে নিল প্রীতম। ওর মনে আজ ভীষণ স্বস্তি। যাক, তবে তাদেরও পরিবারটা ভালোই লেগেছে। সামনে তাকিয়ে দেখলো মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে ওরা রিয়াদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে প্রীতম কিছু কথাবার্তা শুরু করলেও ওপাশ থেকে তেমন কোনো উচ্চবাক্য নেই। মেয়েটা কি তবে ঘাবড়ে গেছে? মাথা তুলে প্রীতমের দিকে চাইতে ওর কানের দুল দুটো ঘড়ির পেন্ডুলামের মতো সামনে পিছনে দুলে উঠল। প্রীতম ভাবল, ওর মুখের সঙ্গে এইরকম কানের বেশ মানায়, মিষ্টি লাগছে বেশ। কিন্তু কথাগুলো সে সামনাসামনি বলতে পারল না। এই রকমের প্রশংসা করার বিষয়ে প্রীতম বরাবরই কাজাই। তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র? প্রশ্নটা শুনে কেঁপে উঠল মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটা। আমার সেরকম কোনো প্রেফারেন্স নেই। এমন সময় পর্দা সরিয়ে রিয়ার এক বৌদি বেরিয়ে এসে হাসতে হাসতে বলল, কি গো, আমাদের বাড়ির মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে এত কি কথা হচ্ছে? লুকিয়ে লুকিয়ে আর কি কথা বলবো বলুন তো? সামনের জন যদি এরকম নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের রিয়া তো ওরকমই, চুপচাপ শান্তশিষ্ট। আজকাল এমন মেয়ে আর কটা দেখা যায় বলো তো? রিয়া তার দিকে ধীর দৃষ্টিতে তাকায়। প্রীতম একটু ভাবল, তার কি কথাটা শুনে খুশি হওয়া উচিত? শান্তশিষ্ট নাকি পরাধীনতার শিকার?
নিজের কোনো পছন্দ অপছন্দর কথা খুলে বলতে পারে না? না, বড্ড বেশি ভেবে ফেলছে প্রীতম। বৌদি বলেন, এসো এসো, এবার ভেতরে এসো তো দেখি, সবাই ডাকছে যে। আয় রিয়া, আয় আয়। ভাই। পরিচিত একটা পুরুষ কণ্ঠের ডাক শুনে স্মৃতির ঘোর কাটে প্রীতমের। ওয়েটিং লাউঞ্জে বসে আছে প্রীতম। তাকিয়ে দেখে অবিনাশের পাশে ওর দাদা এসে দাঁড়িয়েছে। সে জিজ্ঞেস করে, এসব কি হয়ে গেল? কিভাবে হলো? রিয়াঙ্কা তো বিট্টুকে নিয়ে স্কুলে গিয়েছিল, হঠাৎ বিট্টুর স্কুল থেকে ফোন আসলো, তোর বৌদি তো অফিস থেকে ডিরেক্ট ওকে নিতে গেছে ওখানে। আর চোখের সামনে যা দেখেছে ছেলেটা। এই কি রে, কি হলো? কিছু বলবি তো? দাদা, ওনাকে একটু সামলে নিতে দিন। আমি রিয়ার বাড়িতে একটা খবর দিই, বুঝলি? এখনো তো ওখানে কিছু জানানো হয়নি। এদিকে তোর বৌদি ও বাড়িতে মা বাবাকে বিষয়টা জানাক। এমন সময় অবিনাশের পকেটে ফোনটা বেজে ওঠে। হ্যাঁ স্যার, আমি হসপিটালে আছি। হ্যাঁ হ্যাঁ, প্রীতম স্যারও এখানেই আছেন। হ্যাঁ, আমি এসে জানাচ্ছি। কথাটা বলে অবিনাশ ফোনটা কেটে দেয়। এতক্ষণে প্রীতমও তার সম্বিত ফিরে পেয়েছে। সে বলে, অবিনাশ, তুমি এখন যাও। অনেক উপকার করেছো তুমি আজকে আমার। না না স্যার, আমি কিছুক্ষণ। না, তুমি এখন ফিরে যাও। এইভাবে তোমাকে আটকে রাখাটা মোটেই উচিত হবে না। আর তুমি যা সাহায্য করেছো তাই অনেক। তাছাড়া দাদাও তো এসে গেছেন, আমি এখন আর একা নই। অবিনাশকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয় প্রীতম। দাদা এসে বলে, তোর বৌদি ফোন করেছিল, বাবা খবর পেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ওরা আর আজ আসবে না, কাল সকালে আসবে। আর রিয়ার মা বাবা আসছে। হসপিটাল করিডোরের সিটে বসে দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে রিয়ার মা। মেয়েকে দেখে শিউরে উঠেছিলেন তিনি। ওরে বাবা, কি হলো তোর? কি হলো? উনি কখনো কেঁদে উঠছেন, আবার কখনো কখনো একদম চুপ। রিয়ার বাবার দিকে তাকাতে তিনি প্রীতমকে বললেন, তুমি এতটা ভেঙে পড়ো না। দেখো, এতে তো তোমার কিছু করার ছিল না। ও যদি নিজে এরকম অবিবেচকের মতো রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে কি আর করা যাবে? এই কথাটা শুনে যেন চারিপাশের কোলাহল কেমন মিলিয়ে আসে প্রীতমের কানে। ও ভাবতে থাকে, এটা কি বলছে রিয়ার বাবা? ওই ভেতরের বেডের সারা মাথায় ব্যান্ডেজ মুড়ে যে মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে, সে তার নিজের মেয়ে, নিজের রক্ত, তার এমন অবস্থা দেখেও। চায়ের কাপ প্লেটটা টেবিলে রেখে প্রীতমের বাবা বললেন, আমাদের কিন্তু আপনাদের মেয়েকে খুব পছন্দ হয়ে গেছে। আমার গিন্নিও বলছে দুজনকে একসঙ্গে বেশ ভালোই মানাবে। এবার আপনারা। আরে, এ তো সুখবর। বৌমা, মিষ্টি নিয়ে এসো। আরে যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ বাবা, এই তো আনছি। রিয়ার বৌদি তাড়াতাড়ি মিষ্টি আনতে ভেতরে চলে যায়। ঘর যখন সবার হাসির শব্দে মেতে উঠেছে, প্রীতম দেখল রিয়া তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে এক কোনায়। তারই বিয়ে নিয়ে কথা চলছে, অথচ তার মধ্যে যেন কোনো প্রাণই নেই। হঠাৎ প্রীতমের বাবা রিয়ার দিকে তাকিয়ে বললেন, মা, একটু সামনে এসো তো। রিয়া তার ডাকে কিছুটা এগিয়ে যায়। তিনি তাকে সরাসরি প্রশ্ন করেন, এবার বলো তো মা, তোমার এই বিয়েতে মত আছে তো? আরে, আপনি আবার ওর মত জিজ্ঞেস করছেন? মেয়েরা আবার এইসব প্রশ্নের কি উত্তর? না না, দেখুন, এখনকার যুগ পাল্টেছে। ছেলে মেয়ে সববারই মত জানার দরকার আছে। তাছাড়া সংসারটা তো ওরা দুজন করবে, তাই এই প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আছে বই কি। রিয়ার বাবা এই কথার উত্তরে
আর কিছু বলেননি সেদিন, কিন্তু প্রীতম আন্দাজ করে নিয়েছিল কেমন পুরুষতান্ত্রিক পরিবারে বড় হয়েছে রিয়া। সাধে কি আর ওর কোনো প্রেফারেন্স নেই? কাপা কণ্ঠে রিয়ার উত্তর এসেছিল, হ্যাঁ, আমার মত আছে। সেদিন যদিও প্রীতম বুঝতে পেরেছিল রিয়াকে তার বাবা স্বাধীন চেতা জীবন থেকে বঞ্চিত করে রেখেছেন, কিন্তু আজ প্রীতম বুঝতে পারল নিজের মেয়ের প্রতি এই মানুষটার মায়া দয়া বোধ কম। হঠাৎ রিয়ার মা সিট থেকে উঠে এসে প্রীতমকে বলে, আমার মেয়েটা বাঁচবে তো বাবা? ও তো কারোর কোনো ক্ষতি করেনি কোনোদিনও। বোবার মতো যে যা বলেছে তাই শুনে চলেছে সারা জীবন। মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত কোনো দিন করেনি। তাহলে ওর সাথেই কেন? প্রীতম যে এর উত্তরে কি বলবে তা সে বুঝতে পারে না। তার হয়ে তার দাদা বলে, মাসিমা মাসিমা আপনি আপনি চিন্তা করবেন না, ওর জ্ঞান ফিরে আসুক, সব ঠিক হয়ে যাবে। দেখুন সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ প্লিজ একটু শান্ত হন প্লিজ। রিয়ার বাবা মা চলে গেলে প্রীতমের দাদা বলে, শোন এবার তুইও বাড়ি চল ভাই। আর তাছাড়া তোকে তো আর সবসময় ওর কাছে যেতে দেবে না। এখানে বসে থেকে কি লাভ হচ্ছে বল? তাছাড়া তুই সকাল থেকে কিছু খাসও নি, এরপর তো শরীরটা খারাপ করবে। বাড়িতেও সকলে দুশ্চিন্তা করছে, তাই বলছি বাড়ি চল, ফ্রেশ হয়ে কিছু মুখে দিবি। আর আজকে রাতটা কাটলে মা বাবাকে তো নিয়ে আসছিসই, চল ভাই। ওরা বাড়ি ফিরলে প্রীতমের মা বাবা তাদের ঘর থেকে বেরিয়ে আসেন। বাবা জিজ্ঞেস করেন, ছোট বৌমা এখন কেমন আছে? জ্ঞান ফেরেনি এখনো, পরশু দিনের মধ্যেই জ্ঞান না ফিরলে। ছেলেকে হঠাৎ কথা বলতে বলতে চুপ করে যেতে দেখে প্রীতমের মা হঠাৎ বলেন, এমনটা কিভাবে হলো? ও একটু আনমনা, একটু অসতর্ক জানতাম, কিন্তু এবার তো। প্রীতম আর কোনো কথা বলেনি, চুপচাপ নিজের ঘরে চলে যায় সে। ঘরে ঢুকে দরজা দিয়ে পিছন ফিরে খাটের দিকে চোখ যেতেই তার মনে পড়ে যায় সেই রাতের কথা। অফিস থেকে বাড়ি ফিরে এরকমই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকেছে সে। রিয়া দরজার দিকে পিঠ দিয়ে খাটের সামনে দাঁড়ানো, বালিশে কভার পরাচ্ছে। প্রীতমের এমন সময় একটু খুনসুটি করতে ইচ্ছে হয়। ও যে ঘরে ঢুকেছে সেটা বুঝতে দেওয়ার আগেই রিয়ার কাছে গিয়ে পিছন থেকে কোমরে হাত রাখে সে। রিয়ার ঘাড়ে হালকা ফু দেয় প্রীতম, কিন্তু রিয়ার শরীর যেন ভয়ে শিরশির করে ওঠে তাতে। ও নিজেকে সরিয়ে নেয় প্রীতমের কাছ থেকে। প্রীতম তখন অবশ্য ব্যাপারটা বুঝতে পারেনি। ভয় পেলে নাকি? আমি কিন্তু তোমাকে ভয় পাওয়াতে চাইনি বলে সে রিয়ার দিকে 2 পা এগিয়ে যেতেই রিয়া আরো একটু পিছিয়ে যায়। প্রীতম সেটা লক্ষ্য করতেই মনে মনে ভাবে, ওকে একটু তাড়াহুড়ো করে ফেললো। I am sorry. I did not mean to make you feel uncomfortable. আমি আর কাছে এগোবো না, আমি বাইরে যাচ্ছি। 1 মিনিট, আমার আপনাকে কিছু জানানোর আছে। সেই রাতেই রজতের সম্পর্কে সবটা জানায় রিয়া। রিয়ার কথা শেষ হলে প্রীতম স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে থাকে। তারপর নিজের 2 হাত রিয়ার 2 বাহুতে চেপে ধরে প্রশ্ন করে, যদি তুমি রজতাবুকেই ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি তোমাকে তো বিয়ের আগে জিজ্ঞাসা করা হয়েছিল, হয়নি? তাহলে তুমি কেন মত দিলে বলো? কেন বসলে এই বিয়েতে? জবাব দাও, কেন কেন? দরজায় টোকা পড়ার আওয়াজে হুঁশ ফিরে প্রীতমের। দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে।
কি রে, কি হয়েছে তোর? কখন থেকে নিচ থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আয় আয় দেখি, দুটো খেয়ে যা। মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। আমার সাথে আয় তো দেখি। গলা দিয়ে কারোরই আজ খাবার নামেনি বললেই চলে। প্রতিদিন সন্ধেবেলা সবাই অফিস থেকে ফিরলে রিয়া সবার জন্য চা করে নিয়ে আসে, সন্ধ্যে টিফিন করে দেয়, তারপর রুটির আটা মেখে রুটি করে, সবজি কেটে রাতের তরকারি করতে করতে কখন যে 9টা-10টা বেজে যায় ওর খেয়ালই থাকে না। তারপর বিট্টুকে খাওয়ানো হয়ে গেলে সবার খাবার বেড়ে দেয়, আর সবকিছু ও করে মুখ বুঝে। ওর কোনো শব্দই পাওয়া যায় না এই বাড়িতে। অথচ দেখো, আজ সে নেই বলে সারা বাড়িটা কেমন খা খা করছে। ফুল স্পিড ফ্যান ছাড়া সত্ত্বেও দর দর করে ঘামছে প্রীতম। খাটে শুয়ে কতবার যে এপাশ ওপাশ করেছে তার হাতে গোনা যায় না। চোখ বুঝলেই ব্যান্ডেজে মোড়া রিয়ার মুখটা ভেসে উঠছে। অবশেষে শুকনো গলাটা ভেজানোর জন্য বেড সাইড টেবিলে রাখা বোতলের দিকে হাত বাড়ায় সে, কিন্তু বোতল যে জল শূন্য। স্বাভাবিক সেটা, প্রতিদিন এই খুঁটিনাটি বিষয়গুলো রিয়াই খেয়াল রাখে। আলো ধরিয়ে দেখে কোনো জলের বোতলেই জল নেই। অগত্যা জল আনতে নিচে চলে যায় প্রীতম। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখে নিচের বারান্দার টিউবলাইটটা তখনও জ্বলছে। রোজ রাতে সবার খাওয়া হয়ে গেলে থালা বাসন মেজে লাইট ফ্যান বন্ধ করে দরজা জানলা সব দেখে নিয়ে তারপর ঘরে যায় রিয়া। তাই আজ বুঝি কেউ খেয়াল রাখেনি এই লাইটের কথা। আচ্ছা, প্রীতম তো সেদিন সিঁড়ির ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিল, তাই না? এখানেই চুপচাপ দাঁড়িয়ে নিচে যা যা হচ্ছিল সবটা দেখছিল, কিন্তু নিচে নামেনি সে। কোনো এক রবিবারের অলস বিকেল, যে যার নিজের ঘরে তখন। একমাত্র দুরন্তপনা দেখাচ্ছে 5 বছরের দোষী বিট্টু, আর তার পেছনে ছুটছে রিয়া। পাছে যদি কোনো বিপদ ঘটিয়ে বসে, একবার এদিকে দৌড়ায় তো আর একবার ওদিকে ছুটে। এই করতে করতে বিট্টু আরেকটু হলে শোকেস আলমারিতে গুঁতো খেতে যাচ্ছিল মাথায়। তার আগেই রিয়া এসে তাকে ধরে নেয়, কিন্তু তাকে ধরতে গিয়ে এক জোর গুঁতো খায় কপালে। কপাল ধরে কিছুক্ষণের জন্য মেঝেতে বসে পড়ে সে, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। সেই গুঁতোয় আলমারির উপরে রাখা অ্যান্টিক ফ্লাওয়ার ভাসটা ওপাশে পড়ে চুরমার হয়ে গিয়েছে। বিট্টুর যাতে পায়ে কাঁচ না ফোটে সেই ভেবে রিয়া উঠে দাঁড়িয়ে বিট্টুকে কোলে নেয়, কিন্তু ইতিমধ্যে এমন একটা আওয়াজ শুনতে পেয়ে শাশুড়ি আর বড় যা নিজের নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। প্রীতম ওপর থেকে শব্দটা শুনতে পেয়েছিল, সেও নিচে নামছিল, কিন্তু সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে। শাশুড়ি ভাঙা ভাসটা দেখে প্রায় চিৎকার করে বলে ওঠেন, হায় হায়, কি করেছো এটা? মা, আমি আসলে কি না বুঝলাম। তুমি কলেজ পাশ করোনি, তার মানে তো এই নয় জ্ঞানহীন অশিক্ষিত মেয়েকে বাড়ির বউ করে এনেছি। পড়াশোনা তো শিখেছো না কি? জানো নিশ্চয়ই অ্যান্টিক জিনিসপত্রের কত দাম। এই ভাসটা কত পুরনো জানো? মা, আমি করছো? এটা ওনার কত শখের জিনিস তুমি জানো? এত বছর তো হলো এই বাড়িতে বউ হয়ে এসেছো, এখনো এত অসতর্ক। ইস, কি অবস্থা! এরকম আর একটা ভাস পুরো শহরে কোথাও খুঁজে পাবে? বড় যা ওদিকে কাণ্ড দেখে বলে, সত্যি তো রিয়াঙ্কা, তুমি কি একটু সাবধান হতে পারো না? আর বিট্টুকে কোলে নিয়ে কি করছো তুমি? ওকে কি এখনো ঘুম পাড়াতে পারোনি? তোমরা কাকিমণিকে বকছো কেন গো? কাকিমণি তো কিচ্ছু করেনি, আমার জন্যই তো। এই, তুই চুপ কর। তোকে না বলেছি বড়দের মাঝে কথা বলবি না? আর রিয়াঙ্কা, এখন যদি বিট্টু লেগে যেত এসবের মধ্যে, তখন কি করতাম আমি? আর যাই হোক, ও তো আমার সন্তান। রিয়া বোবা চোখে তার জায়ের দিকে তাকায়। হ্যাঁ, এটা সত্যি যে বিট্টু তারই সন্তান, কিন্তু রিয়া তাকে কিছু কম ভালোবাসে না।
এত সব অশান্তির মধ্যে গৃহকর্তাও বেরিয়ে এসেছেন এখানে। তিনি জিজ্ঞেস করেন, কিসের এত শোরগোল? কি হয়েছে? এটা ভাঙলো কি করে? ছোট বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো? কাঁচ টাচ ফোটেনি তো? সাবধান কিন্তু। তুমি কাকে কি বলছো? ওকে সাবধান হতে বলছো? কোন কাজটা করে ও মন দিয়ে? দেখো, এই দামি ভাসটা ভেঙে বসেছে। আহা, ও কি আর ইচ্ছে করে ভেঙেছে নাকি? ধাক্কা লেগে গেছে হয়তো। কিন্তু ভেঙেছে তো। দেখো তো, বিট্টুটাও তো তার কোলেই হয়েছে। যদি ওই ভাসটা বিট্টুর গায়ে গিয়ে পড়তো তখন এইটুকু শিশু কি হতো বুঝতে পারছো? বিট্টু এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে এবার নিজেই চেঁচিয়ে ওঠে। তোমরা এত বকাবকি করছো কেন কাকিমণিকে? কাকিমণি তো আমাকে ঘুম পাড়ানোর চেষ্টাই করছিল, আমিই তো ছুটে চলে এসেছি। কাকিমণি আমাকে বাঁচাতে গিয়ে আলমারিতে গুঁতো খেলো, সেই গুঁতোতেই তো ওটা পড়ে গেল। কাকিমণি তো কিচ্ছু করেনি। দেখো কাকিমণির কপালটা কতটা ফুলে গেছে। ও কাকিমণি, কাকিমণি তোমার খুব ব্যথা করছে তাই না? বিট্টুর কথা শুনে এবার সবাই চুপ হয়ে যায়। সিঁড়িতে দাঁড়ানো প্রীতমের চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। কি? কপালে গুঁতো খেয়েছে? ছোট বৌমা, এতক্ষণ তো তুমি বলনি সেটা। যাও 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 যাও, শিগগিরই রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে লাগাও। বিট্টুকেও নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো? যেতে বলছি তো। সে বিট্টুকে নিয়ে চলে যায় রান্নাঘরে। এই বউ যবে থেকে এই সংসারে এসেছে, ক্ষতি ছাড়া লাভ তো কিছু আর হয়নি। আমার ছোট খোকাও কেমন মন মরা হয়ে থাকে সব সময়। আহা, কি হচ্ছেটা কি? ও তো সব শুনতে পাচ্ছে। শুনুক, শোনার জন্যই বলেছি। আমার ছেলের পাশে ওকে মানায়? কলেজটুকুও তো পাশ করেনি। কই, আমি তো আর ওকে আটকে রাখিনি যে না দিও না, পরীক্ষা দিও না। কি জানে কেন এই মেয়েকে মনে ধরলো যে ছোট খোকার। বারণ করা সত্ত্বেও বিয়ে করলো একে। সেদিন বিট্টুকে জড়িয়ে ধরে রান্নাঘরের মেঝেতে বসে অঝরে কেঁদেছিল রিয়া। আর প্রীতম সবটা বুঝেও নিচে নামেনি, মাকে চুপ করতে বলেনি। কিন্তু কেন? এর কারণ হয়তো ও নিজে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না। ও নিজের জেন্টলম্যান ইমেজটা নষ্ট হতে দিতে চায় না। রিয়ার উপর ক্ষোভ ছিলই, কিন্তু সামনাসামনি কখনো কিছু বলতে পারতো না তাকে। তাই ওকে ওর মা কিংবা বৌদি কিছু বললে ও চুপ করে শুনতো আর ভাবতো আজ এই কথাটা ভাবতে গিয়ে ওর অন্তর কেমন যেন মোচড় দিয়ে উঠছে। সে ঘেন্নায় নিজেকে মনে মনে বলল, ইউ হিপোক্রিট, she deserves someone better than you. বোতলে জল ভরে ঘরের উদ্দেশ্যে রওনা দেবে এমন সময় চোখ ডলতে ডলতে রান্নাঘরে ঢুকছে বিট্টু। প্রীতমকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। প্রীতম জিজ্ঞেস করে, কি রে, তুই এত রাতে এইখানে কি করছিস? খিদে পেয়েছে, মা বাবা তো ঘুমোচ্ছে তাই। প্রীতম ওর কথা শুনে খাবার খোঁজে, কিন্তু আজকে রাতে তো ভাত হয়েছিল আর বাকি ভাতটা তো ফ্রিজে ঢোকানো, এখন আবার গরম করতে গেলে। হঠাৎ বিট্টু প্রীতমের জামা টেনে বলে, আমাকে একটু বিস্কুটে জেলি লাগিয়ে মাখিয়ে দেবে কাকাই? কাকিমণির কাছে সন্ধেবেলা বায়না করলে কাকিমণি মাঝে মাঝে দেয়। প্রীতম বোধহয় সারাদিনে এই প্রথম একটু হাসলো। ও ফ্রিজ থেকে জেলির শিশিটা বের করে 4টে বিস্কুটে জেলি লাগিয়ে বিট্টুকে দিল। বিট্টু প্রথম জোড়া মহানন্দে খেয়ে দ্বিতীয় জোড়ায় যখন প্রথম কামড়টা দিয়েছে, হঠাৎই কাঁদতে শুরু করলো সে। কি রে, কাঁদছিস কেন তুই? কাকিমণি ঠিক হয়ে যাবে তো কাকাই? বাবা বলল ঠিক হয়ে যাবে। প্রীতম নিজেকে সান্ত্বনা দিতে না পারলেও ছোট্ট বিট্টুকে কাঁদতে দেখতে পারবে না। ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে প্রীতম বলে, তুই খেয়ে নে তো তাড়াতাড়ি, তারপর ঠাকুরকে বল কাকিমণিকে শিগগিরই ঠিক করে দিতে।
ঠাকুর তো তোর কথা ফেলতেই পারবে না। সত্যি? একদম সত্যি। হয়তো মনে মনে প্রীতমও সত্যি এটাই বিশ্বাস করছে, কারণ এই পৃথিবীতে স্বচ্ছ মনে রিয়াকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সে বোধহয় একমাত্র এই বিট্টু। বিস্কুট শেষ করে বিট্টু বলে, কে জানে কি হলো আজ। সব তো ঠিকই ছিল। রজতাভ স্যার তো আমার নামে নালিশ করাও শুরু করেনি। তার আগেই কাকিমণি হঠাৎ করে কেমন অন্যমনস্ক হয়ে অফিস রুম থেকে বেরিয়ে গেল। আমি কত ডাকলাম যেন কাকাই, মনেই হলো যেন আমার কথা কাকিমণি শুনতেই পেল না। বিট্টুর মুখে রজতাভ নামটা শুনে মাথাটা কেমন নড়ে উঠল প্রীতমের। সে তার দিকে ঝুঁকে পড়ে অবাক স্বরে জিজ্ঞেস করে, কি কি নাম বললি তুই? রজতাভ? এক মিনিট, তোর এই স্যারের পুরো নাম কি? পুরো নাম তো রজতাভ বসাক। প্রীতমের কানে যেন তালা লেগে গেল বিট্টুর মুখে পুরো নামটা শুনে। ওর মনে শুধুমাত্র একটাই বাক্য যেন অনুরণিত হতে থাকে, তাহলে কি বিট্টু স্যারই সেই রজত? হাসপাতালে রিয়ার বেডের সামনে দাঁড়িয়ে আঁচল দিয়ে নিজের মুখ চাপেন প্রীতমের মা। প্রীতম তাকে ধরে ধরে সেখান থেকে বের করে এনে করিডোরে বাবার পাশের সিটে বসায়। তিনি বলেন, মেয়েটাকে তো কম মুখ করেনি এতগুলো বছরে, কিন্তু একটা দিনের জন্য পাল্টা জবাব দেয়নি, প্রতিবাদ করেনি কোনো কথা। আর আজ মেয়েটার এই অবস্থা। আর ঈশ্বর, মানুষ থাকতে তার দাম দিই না আমরা। কি বলছো ছেলের সামনে? ছোট বৌমা ঠিক সুস্থ হয়ে উঠবে, কিছু হবে না, মনকে শক্ত করো। প্রীতম পাশে দাঁড়ানো তার বৌদির দিকে তাকিয়ে বলে, বৌদি, তুমি মা বাবাকে বাড়ি নিয়ে যাও। এইখানে বেশিক্ষণ থাকলে অসুস্থ বোধ করবে। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু ভাই তুমি নিজের খেয়াল রেখো, আর ভগবানের ওপর ভরসা হারিও না। কিন্তু দেখছেন সবটা। তারা চলে যেতে প্রীতম নিজে সেখানে কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ সে দেখে যে নার্স তাদের রিয়ার বেডটা দেখিয়ে দিয়েছিল সেই একজন লোককে সঙ্গে নিয়ে তার দিকেই যেন এগিয়ে আসছে। প্রীতম উঠে দাঁড়াতেই নার্স এসে বলে, ইনি রিয়াঙ্কা মুখার্জির সাথে দেখা করতে এসেছেন। এই বলে তিনি সেখান থেকে চলে যান। নমস্কার, আমি রজতাভ বসাক। আসলে আমি বিট্টুর স্কুল টিচার, কিন্তু রিয়াঙ্কা আমার কলেজের সময়ের ফ্রেন্ড। মানে কালকে এমন একটা ঘটনা ঘটে গেল। রজত আরও কিছু হয়তো বলতো, কিন্তু তাকে থামিয়ে দিয়ে প্রীতম বলে, নমস্কার রজত, আপনার সাথে আলাপ করার ইচ্ছে ছিল। আপনি আমার সঙ্গে আলাপ? আচ্ছা, রিয়া আপনাকে জানিয়েছে? তবে প্রীতম আর রজত করিডোর থেকে সরে এসে একটা সাইডে দাঁড়ায়, যেখানে লোক চলাচল তুলনামূলকভাবে কম। একটু সংকোচের সঙ্গেই রজতই প্রথম কথা শুরু করে। দেখুন, আমি জানি না যে রিয়া আপনাকে ঠিক কি বলেছে আমার সম্বন্ধে, আর আপনি ঠিক কি বুঝেছেন, কিন্তু এটাই বলবো যে আমি রিয়াকে কেবল একজন ভালো বন্ধু হিসেবেই জেনে এসেছি। কিন্তু সে আপনাকে কেবল বন্ধু হিসেবে দেখেনি, বরং তার চেয়ে বেশি কিছুই ভেবেছে। তাহলে সেটা তার ভুল বা বোকামো বলতে পারেন, আমি তো তাকে এসব বোঝাইনি। আপনি সবটা জেনেও তাকে নিজে কিছু বোঝাননি বলছেন, কিন্তু তাকে এই ভুল ধারণা নিয়ে থাকতে দিয়েছেন। একটা মানুষের সঙ্গে হেসে কথা বললে যদি তার ধারণা শুধরে দিতে হয়, তাহলে ভাবুন তো একবার, জীবনে এরকম কতগুলো মানুষকে আমার ক্ল্যারিফিকেশন দিতে হবে যে আমি কেবল বন্ধু হতে চেয়েছিলাম, কোন রকম সম্পর্কে জড়াতে চাইনি। বলতে পারবেন? প্রীতম এবার তার দিকে তাকায়। রজত এক দৃষ্টে তাকিয়ে বলে,
দেখুন, ওর বাড়িতে ওকে সবাই তুমিই রাখতো, জড়বস্তুর মতো ট্রিট করতো ওকে। রিয়া বড় হয়েছে সেভাবে। সেখানে দাঁড়িয়ে আমি বোধহয় একমাত্র যে ওর সঙ্গে মানুষের মতো আচরণ করেছি। আসলে প্রীতমবাবু, ব্যাপারটা কি হয়েছে বলুন তো? রিয়া এই ব্যবহারটা কারোর কাছে কখনো আশাই করেনি। কোনো ছেলে যে তার সঙ্গে হেসে দুটো কথা বলবে, সাধারণ কোনো বিষয় নিয়ে বন্ধুর মতো ওর সঙ্গে আলোচনা করবে, ওকে তুচ্ছ জ্ঞান করবে না, এক কথায় ওকে মানুষ ভাববে, ঘর সাজানোর পুতুল নয়, সেটাও কখনো আশা করেনি। এই সাধারণ মনুষ্যত্ব দেখানোটা যদি ও ভালোবাসা ভেবে ফেলে, তাহলে আমার কি কিছু করার থাকে বলুন তো? ও তো বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে তফাৎটাই করতে শেখেনি। হ্যাঁ, অবশ্যই তার একটা কারণ আছে, ও ছোটবেলা থেকে এগুলো অনুভব করার সুযোগ পায়নি। কিন্তু প্রীতমবাবু, সেটাও কি আমার দোষ? রজত এতটা কথা একবারে বলার পরে একটু শান্ত হয়। প্রীতম এবারও কিছু বলার শব্দ খুঁজে পায় না। তবে এত বছর পরে ওকে দেখে যা বুঝলাম, ওর অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। ও আগেও যেরকম চুপচাপ খাঁচায় বন্ধি টিয়া পাখি ছিল, আজও তাই রয়ে গিয়েছে। আপনি বলুন না, কোনো পরিবর্তন কি এসেছে ওর মধ্যে? আচ্ছা প্রীতমবাবু, আপনি নিজে কখনো সাহায্য করেছেন ওকে ওকে পাল্টাতে? রজতের এই একটা বাক্য যেন তীক্ষ্ণ সূচের মতো বিঁধছে প্রীতমের গায়ে, আর সেই আঘাতে যেন তার হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সত্যিই তো, প্রীতম তো প্রথম দিন থেকেই বুঝেছে যে রিয়া বাকি আর 5 জনের মতো নয়। ওর ইচ্ছে শক্তি, ওর আত্মমর্যাদাবোধ কোনোটাই সুগঠিত হয়নি। রিয়াকে শুধুমাত্র মনে ধরেছিল বলে প্রীতম তাকে বিয়ে করেছিল। তারই তো উচিত ছিল যে রিয়ার মানসিক গঠনের উন্নয়নে সাহায্য করা। কিন্তু সে রজতের সম্পর্কে জানতে পেরে রিয়াকে আরো কোণঠাসা করে দিয়েছে। প্রীতমের এ কেমন মনোবৃত্তি! মানুষ হিসাবে এরকম তো তৈরি হতে চায়নি সে নিজে। এত কিছুর পরেও প্রীতমকে চুপ থাকতে দেখে রজত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আই এম রিয়েলি সরি প্রীতমবাবু। দেখুন, আমি জানি যে আপনাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার মতো অধিকার আমার নেই, কিন্তু কাল যেটা ঘটে গিয়েছে, তারপর যদি আমি ওকে একবার চোখের দেখা না দেখে যাই, তাহলে নিজেকে আর মানুষ বলে গণ্য করতে পারবো না। যতই হোক, ও আমার খুব কাছের বন্ধু ছিল, আর সেই বন্ধুত্বের মর্যাদাটা না রাখতে পারলে, তাই বলছিলাম যে একটাবার যদি আমাকে ওর সামনে নিয়ে যেতেন। আর কোনো কথা বাড়ায়নি প্রীতম। রজতকে নিয়ে যায় রিয়ার বেডের সামনে। খোলা মুখটার দিকে একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেয় রজত। কালকেই তো দেখলো রিয়াকে বিট্টুর পেছন পেছন দরজা দিয়ে ঘরে ঢুকতে। এত বছরের নিরুদ্দেশ বন্ধুকে দেখে কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়েছিল সে। রিয়াও বিস্মিত চোখে ওর দিকে তাকিয়েছিল। আর সেই রিয়া আজ এই অবস্থায়। তবে কি তাকে দেখেই রিয়া হতভম্ব হয়ে যায়? ওর কারণেই কি এমন ঘটনা ঘটল? কে বলতে পারে? এসব ভাবতে গিয়ে গলা কেমন যেন আটকে আসছিল রজতের। এমন সময় প্রীতম বলে, চোখ সরিয়ে নিলেন? জানেন, কাল দুপুরের মধ্যে যদি জ্ঞান না ফেরে, আর হয়তো বিট্টু ওর কাকিমুনির জন্য এক নাগাড়ে বসে প্রার্থনা করে যাচ্ছে, ভগবান শুনলে যদি এক ওর ডাক শোনে। আর আপনারা ডাকছেন না? আমরা ডাকছি তো, আমরাও ডাকছি। কিছুক্ষণ বাদে রজত চলে যায়। প্রীতম আবার করিডোরে এসে বসে পড়ে। এখন যেন হঠাৎ জ্ঞান হয় তার। তাহলে কি আর
কানের দুলটাও ওকে দেওয়া হবে না? একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, এলোমেলো ঝরে মনে ভেঙে পড়ে, হারিয়ে যায় পরিচয়। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। বাড়ি থেকে অনেকবার ফোন করেছে বাড়ি ফিরে যেতে। সেই যে সকালে বাড়ি থেকে বেরিয়েছে ডাল ভাত দিয়ে দুগাল খেয়ে, তারপর তো আর কিছুই মুখে দেয়নি প্রীতম। সারাটা দিন হাসপাতালেই ঘোরাঘুরি করেছে। না, এখন বাড়ি ফিরতেই হবে। ওদিকে বাবারও শরীরটা ভালো নেই। ওদিকে যদি ওরও কিছু হয়, কে কাকে সামলাবে? রজতের কথাগুলো শোনার পর থেকে প্রীতমের মনটা কেমন বন বন করছে। হ্যাঁ ঠিক, ও রিয়াকে দিনের পর দিন দূরে ঠেলে দিয়েছে। রিয়াও নিজেকে ওর কাছ থেকে সরিয়ে রেখেছে। অথচ এইভাবেই 10টা বছর কাটিয়ে দিল ওরা। রিয়া না হয় এইভাবে বাঁচতে অভ্যস্ত ছিল, উন্নয়নহীন, উচ্চাকাঙ্ক্ষাহীন, একঘেয়ে জীবন। কিন্তু প্রীতম তো কোনোদিনও এটা ভাবেনি যে এইরকম জীবনের দাস হয়ে উঠবে সে। তবে তবে কোন মায়ায় জড়িয়েছিল সে রিয়ার সঙ্গে এত বছর? তাহলে আর শুধু কালকের সকালটা। আর সময় দিলে না তুমি আমাকে? একটা বার যদি... কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই প্রীতমের হঠাৎ কেমন যেন একটা শিহরণ অনুভব হলো, আর সঙ্গে একটা ভয়, হারানোর ভয়, কোনো এক খুব প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়। একটা বার যদি বলতে পারতাম আমি তোমাকে যে বড্ড ভালোবাসি রিয়া। দিশাহারা মেঘ সারা ঘরে, নীরবতা রেখে সরে যায় দিন অবসরে, কাছে ভাঙা ঢেউ এসে বিষি ঢেলে নিঃশ্বাসে, কাছে ভাঙা ঢেউ এসে বিষি ঢেলে নিঃশ্বাসে, কেড়ে নিয়ে যায় সঞ্চয়। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন মিস্টার মুখার্জি? আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফ। ওর কিছু হয়েছে? আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে? এই বুঝি প্রাণ ফিরে পেল প্রীতম। হাঁটু দুটো কাঁপছে ওর। যে করে হোক নিজেকে সামলে নেয় সে। নার্স বলেন, আপনি আসুন আমার সাথে, ডাক্তারবাবু আপনাকে ডাকছে। বেডের সামনে যেতেই ডাক্তারবাবুকে দেখতে পায় প্রীতম। ডাক্তারবাবু মুখ ঘোরালে প্রীতম প্রশ্ন করে, ও ও কেমন আছে? চিন্তার আর কোনো কারণ নেই। জ্ঞান ফিরতে ফিরতেই আপনার খোঁজ করছেন উনি। আপনি এখন সামনে যেতেই পারেন, কিন্তু প্লিজ একটু দেখবেন উনি যেন বেশি স্ট্রেস না নেন। গভীর জঙ্গলের ঘন অন্ধকার পেরিয়ে সূর্যের দেখা মিললে ঠিক যেমন অনুভূতি হয়, এই মুহূর্তে ডাক্তারবাবু বেডের সামনে থেকে সরে যেতেই রিয়ার চোখের উন্মুক্ত মণি দুটো দেখে প্রীতমের যেন ঠিক সেই উপলব্ধি হলো।
প্রীতম এগিয়ে আসে, বেডের পাশে সিটে গিয়ে বসে পড়ে। দুজনে একে অপরের দিকে কয়েক মুহূর্ত অপলক তাকিয়ে থাকে। তারপর ঠোঁট আলতো কেঁপে ওঠে রিয়ার। তুমি তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, এসেছি তো। আবেগের হাসি প্রীতমের মুখে, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে রিয়ার। ভাঙা ভাঙা গলায় বলে, তোমাকে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি না? আমাকে আমাকে ক্ষমা করতে পারবে গো? এসব কথা বলো না রিয়া, আমিও তো তোমাকে কম কষ্ট দিইনি। এই 2 দিনে আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া কতটা অন্ধকার লাগে চারপাশ। মাথা নিচু করে প্রীতম। রিয়া দেখে টপ টপ করে জল পড়ছে প্রীতমের দুগাল বেয়ে। এই প্রথম প্রীতমকে এই অবস্থায় দেখছে রিয়া। রিয়ার মিহি স্বর আবারও ভেসে আসে, এ কি, তুমি তুমি কাঁদছো কেন? ভুল তো আমি করেছি। তোমাকে। রিয়াকে থামিয়ে দিয়ে বেডের উপর শায়িত ওর ডান হাতটাকে আলতো করে চেপে ধরে প্রীতম। কান্না ভেজা গলায় বলে, সেসব কথা আজ না হয় থাক। আমার যে তোমাকে অনেক কিছু বলার আছে রিয়া, অনেক কিছু। রিয়া এক দৃষ্টে তাকিয়ে থাকে প্রীতমের দিকে। প্রীতম বলে চলে, রিয়া, আমি তোমাকে তো কষ্ট দিয়েইছি, কিন্তু এতগুলো বছর ধরে নিজের মনের কথা নিজেই বুঝতে পারিনি। তোমাকে দূরে ঠেলে দিয়ে নিজেকে ঢুকিয়েছি, নিজেকে কষ্ট দিয়েছি। এত কিছু ঘটে যাওয়ার পরও আজ আমি তোমার কথা ভাবছি না রিয়া। আমি স্বার্থপরের মতো আর একটা সুযোগ চাইছি, আর একটা সুযোগ দাও তুমি আমাকে। আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই, ভালো থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। রিয়ার চোখ থেকে অঝরে গড়াতে থাকে সুখের অশ্রু। আজ যেন তৃপ্তির স্বাদ পেয়েছে তার শ্রবণেন্দ্রিয়। এই প্রথম হৃদয়ে এক অজ্ঞাত উষ্ণ অনুভূতি হয়েছে তার। খুশিতে তার গলার স্বর যেন বেরোয় না। খুব কষ্টে মাথাটা ওপর নিচ করে সম্মতি জানায় সে। হাসি লেগে থাকে অশ্রু ভেজা দুজোড়া গালে। সপ্তাহখানেক বাদে রিয়াকে ডিসচার্জ করে দেয় হাসপাতাল থেকে। বাড়ি ফিরে নতুন আশা নিয়ে শুরু হয় ওদের নতুন সফর। একবার রিয়াকে হারানোর ভয় অনুভব করেছে প্রীতম। সেই অভিজ্ঞতা সে আর কোনোদিনও চায় না। রিয়াও বুঝতে শিখেছে ভালোবাসার আসল অর্থ কি, তার অনুভূতি কি। এই অনুভূতিকে সে চিরকাল হৃদয় বন্দী করে রাখতে চায়। তাই পুরাতনকে পিছনে ফেলে এবার এগিয়ে যাবে রিয়া। আর প্রীতমের প্রতিজ্ঞা, এই পথে সে চিরসঙ্গী হবে রিয়ার।